আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে আপনার ফোন দিয়ে আপনি ফেসবুকে গিয়ে গ্রুপটাতে দেখতে পারেন। ওখানে মানে সবাই জয়েন করবে, কমেন্ট করবে, ওইটাতে আপনি যুক্ত হতে পারেন। জি স্যার, আমাদের লাইভ চলে আসছে। স্যার আপনি কাইন্ডলি শুরু করে দেন, আমাদের লাইভ চলে আসছে গ্রুপে অলরেডি। ঠিক আছে। Welcome to everybody. I am very much happy that I am seeing all my undergraduate students. I always feel proud to see you. আমি সবসময় মনে করি আমার আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টরা হলো মেইন। ওদেরকে যদি ভালো করে আমরা অর্থোপেডিক্স পড়াতে পারি তাহলেই ওরা অর্থোপেডিক্স এর প্রতি ইন্টারেস্টেড হবে এবং অর্থোপেডিক্স যে একটা বিশাল সাবজেক্ট তাহলে তারা বুঝতে পারবে। আমি সেই ধারণা নিয়েই আমি ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ যেখানেই ছিলাম না কেন আমি সব জায়গায় চেষ্টা করেছি আন্ডারগ্রাজুয়েটদেরকে একটু অর্থোপেডিক্সটাকে সহজ করে পড়ানোর জন্য। Orthopedics really is a very big subject and a difficult subject also. There are multiple era of orthopedics. Orthopedics started from a very crude subject. Previously, people says that the amputation is the subject of orthopedics. Nowadays, you see that nobody is giving labor for the orthopedics. মানে কোনো body activities খুব বেশি লাগে না। All are the machine drive. রোবোটিক সার্জারি, ইউ ক্যান ডু এভরিথিং ফ্রম দেয়ার। আগে মনে হতো খুব শক্তিশালী না হলেও যে অর্থোপেডিক্স করা যাবে না, এখনকার সারা ওয়ার্ল্ডে মেয়েরাও ভালো অর্থোপেডিক্স করছে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা যদি একটু মনোযোগী হও, অর্থোপেডিক্স এর বিশাল সাবজেক্ট, তোমরা আসতে পারলে ছেলে মেয়েরা সবাই ভালো করতে পারবে আমার মনে হয় সাবজেক্টের প্রতি। তো লেটস স্টার্ট। আমি তোমাদের বেসিক দিয়ে শুরু করতে চাই। কিছু কিছু ক্লাস আমি তো গত প্রায় ফর দ্য লাস্ট 12 years আমি orthopedics examiner from 2009. 12 years 2009 এ আমি ফার্স্ট পরীক্ষা নিয়েছি, প্রথম বরিশাল মেডিকেল কলেজ দিয়ে শুরু করেছি, ওখানে এক্সটার্নাল হয়ে গিয়ে। তো যেটা দেখেছি ছেলে মেয়েদের আসলে ওই সাবজেক্টে এসে ক্লাসে একটু মনোযোগী কম হয়, কিন্তু পরবর্তীতে এখন কারিকুলামটা চেঞ্জ হওয়াতে তোমাদের অনেকগুলো সাবজেক্ট ঢুকে গেছে। এর মধ্যে প্রিন্সিপালস অফ অর্থোপেডিক্স এর কতগুলো জিনিস আছে যেগুলো তোমাদের প্রিন্সিপালস করতে হবে, classification, how bone healing, what is the union, malunion. যখন আমরা পরীক্ষার বোর্ডে বসি, তোমরা যখন কার্ড টান দাও, টান দিলে যে কোশ্চেনটা ওঠে প্রথমে হোয়াট ইজ ফ্র্যাকচার আসে, দেখা যায় হাউ ফ্র্যাকচার ইউনাইটেড, হোয়াট ইজ ম্যালিউনিয়ন, নন ইউনিয়ন, এরকম কোশ্চেন গুলো থাকে। তোমাদের যদি কনসেপশন ক্লিয়ার না থাকে তখন তোমরা অ্যান্সার করতে পারো না। তোমাদেরকে অনেক সময় একটু প্রবলেম বেসড কোশ্চেন দেওয়া হয়, বলা হয় একটা পেশেন্ট এই মুহূর্তে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট নিয়ে ফিমার ফ্র্যাকচার হয়ে তোমার কাছে আসলো, ইউ আর অন ডিউটি ডক্টর অফ এ হসপিটাল, মনে করো তুমি প্রাইভেট হাসপাতালে কাজ করছো, এটা ক্লিনিকে, তোমার ক্লিনিকের সামনে অ্যাক্সিডেন্ট করেছে, তোমার সাথে নিয়ে আসছে, হাউ উইল ম্যানেজ দিস কেস, দিস আর দ্য প্রবলেমস। সিম্পল, অ্যাজ এ ডক্টর, তুমি একজন এমবিবিএস ডাক্তার হিসেবে তোমার কাছে পেশেন্টকে এক্সপেক্ট করে এবং তুমি কিভাবে পেশেন্টটাকে ডিল করবা সেটা তোমাকে জানতে হবে। আমরা যারা অনেক সিনিয়র এক্সামিনার, আমরা ছেলেদেরকে ওই জিনিসগুলো প্র্যাকটিক্যাল জিনিসটা আমরা জানাতে চাই এবং প্র্যাকটিক্যাল জিনিসটাই আমরা কোশ্চেন আকারেও তোমাদের রিটেন কোশ্চেনও সেট করি এবং ভাইবা তো আমরা ঠিক সেইভাবে আসি। সুতরাং তোমাদের প্র্যাকটিস করে খেতে হলে, ডাক্তার হিসেবে বাঁচতে হলেও লাগবে এবং পরীক্ষা পাশের জন্য লাগবে, দুইটাই লাগবে। সো আই হ্যাভ স্টার্টেড as the first class as a fractures and its management principles. That is the principles of management of fractures. The main thing is that. Now come, what is the fracture? Sometimes we ask the question, what is fracture? যখন তুমি ভাইবা বোর্ড বসো বা ইয়ে তখনই জিজ্ঞেস করো, what is fracture? যারা সংক্ষেপে ছাড়তে চাও তারা এই ডেফিনেশনটা দিলে হবে, fracture is a break in the structural continuity of the living bone. আর যারা একটু ভালো করে বলতে চাও, ভালো মার্কস পেতে চাও, তারা বলতে হবে a fracture is defined as a disruption. ওখানে বলছে ব্রেক, এখানে বলেছে disruption. Disruption in the integrity of a living bone. ওখানে বলেছে in the
স্ট্রাকচারাল কন্টিনিউটি আগের ছোট ডেফিনেশনে, আর এখানে বলছে ইন দ্য ইন্টিগ্রিটি অফ এ লিভিং বোন ইনভলভিং ইনজুরি টু দ্য বোন মেরো পেরিস্টিয়াম এন্ড অ্যাডজাসেন্ট সফট টিস্যু। সুতরাং নাওয়াডেজ ফ্র্যাকচার বলতে যদি হাড্ডি ভেঙে গেল, হাড্ডি ফেটে গেল বলতে ফ্র্যাকচার বোঝায় তা না। সাধারণ মানুষ এসে তোমাকে জিজ্ঞেস করবে, স্যার আমার হাড়টা কি ফ্র্যাকচার হয়েছে না ফেটে গেছে? তাই এই কোশ্চেনটা আমরা অনেক ডাক্তারের মাঝেও পাই, মানে তারা ফ্র্যাকচারের ডেফিনেশন জানে না। তাহলে বোঝা গেল বোনের যদি ভিতরে বোন মেরুও ইনজুরি হয় অথবা বোনের পেরিস্টিয়াম, ইউ নো দিস, আই থিংক ইউ নো দ্য হোয়াট ইজ পেরিস্টিয়াম, ইট ইজ দ্য কাভারিং অফ দ্য বোন, তাই না? কাভারিং মেমব্রেন অফ দ্য বোন ইজ দ্য পেরিস্টিয়াম। পেরিস্টিয়ামে যদি ইনজুরি হয় এবং তার যে সফট টিস্যু আছে, সফট টিস্যু সহ এই যে দেখো, এই দিস ইজ দ্য বোন, ক্যান ইউ হিয়ার মি? তোমরা তো মানে রেসপন্স করতে পারছো না, আমি ঠিক তোমাদের ইয়া পাচ্ছি না। দিস ইজ দ্য বোন and this is the muscle. You see this, the bone has the fracture here and this muscle is disrupted. This is the injury of the bone and injury to the is the soft tissue, and it is also causes the injury to the peristeum in the bone. So a fracture is defined as a disruption of the integrity of a bone, living bone. That bone hole to amar sheta fracture bolbo na. Integrity of the living bone involving injury to the bone marrow, peristeum and adjacent soft tissue. This is the main definition. আর যারা সংক্ষেপের জন্য ছাত্র চাও, ফ্র্যাকচার ইজ এ ব্রেক ইন দ্য স্ট্রাকচারাল কন্টিনিউটি অফ দ্য লিভিং বোন, এটা হলেও আমরা 75% মার্কস দিয়ে দিব, কিন্তু এটা হলে 100% মার্কস পেতে এটা লাগবে। নেক্সট কাম টু দ্য ফ্র্যাকচারস। ফ্র্যাকচারস কিরকম হতে পারে? দ্য ব্রেক মে বি দ্য কমপ্লিট, মে বি দ্য ইনকমপ্লিট। ইউ সি দিস ইজ দ্য ফ্র্যাকচার, you see this bone, this is the radius, you can see this is the radius is intact, but this is the ulna has the fracture. You see this cortex is broken. This may be this is the complete fracture. Here you see this is the fracture. One fragment is here, another fragment is there. So this is the overlapping. Fracture is becoming overlapping. This is the fracture. This is the undisplaced fracture, and the bone is remaining end to end, mouth to mouth roye geche. But here it is displaced. You see this. There is the two figure. Here is the one bone is overriding to the another, and it becomes disruption of the inferior radioulnar joint. You see this is the radioulnar joint. Here is the radioulnar joint. You see the radioulnar joint is remain intact. Radius and ulna niche je ekhane ekta fibrocartilage thake, mone ache tomader একটা ফাইব্রোকাইলেজ দিয়ে ইনফিরিয়র রেডিয়াল জয়েন্টটা অ্যাটাচ থাকে। এখানে দেখো, এখান থেকে ডিসরাপশন হয়ে গেছে, এখানে ভাঙছে, ভেঙে এখানে সরে গেছে। সো ফ্র্যাকচার মে বি দ্য কমপ্লিট, মে বি ইনকমপ্লিট, the fracture fragment may be displaced, may be undisplaced. This is the undisplaced, this is the displaced. So this is the examples, you see this thing. Types of fracture. Then when you define the fracture, then the examiner by anybody will ask you the question, how you can classify the fracture. আমি সবসময় একটা কথা বলি তোমাদেরকে বোঝানোর জন্য, আমি বাংলা ইংরেজি মিলিয়ে কোশ্চেন বলছি, যেহেতু এখানে ম্যাক্সিমামই আমাদের বাংলাদেশি ছেলে, বাইরে কেউ থাকলেও আই থিঙ্ক যে এই ফিফথ ইয়ার পর্যন্ত আস্তে আস্তে বাংলা শিখে ফেলে হিস্ট্রি নেওয়ার জন্য। তো আমি বলছি, তুমি যে কোনো কিছু ক্লাসিফিকেশন করতে গেলে, যেমন আমি বলি ক্লাসে ছেলে মেয়েরা আছে, আমরা আমার সামনে যে ছেলে মেয়েরা বসে আছে, আমি যদি তাদের ক্লাসিফাই করি, তাহলে ইট ক্যান বি ক্লাসিফাই অ্যাকর্ডিং টু জেন্ডার, যে আমার 100 জন ছাত্র আছে, 40 জন ছেলে 60 জন মেয়ে, এটা একটা ক্লাসিফিকেশন হতে পারে। আর একটা ক্লাসিফিকেশন করতে পারি যে কার কার লম্বা চুল আছে, কার কার ছোট চুল আছে, দোজ হু হ্যাভ দ্য স্মল শর্ট হেয়ার এন্ড দোজ হু হ্যাভ দ্য লং হেয়ার। আর একটা ক্লাসিফিকেশন করতে পারি এরকম করে যে 5 ফুটের উপরে লম্বা কারা, 5 ফুটের নিচে লম্বা কারা, তাই না? তাহলে একটা ক্লাসিফিকেশন আমি ছাত্রদের মাঝে যদি ক্লাসিফিকেশন করতে চাই, অনেক রকম কাজ, অথবা করতে পারি ফর্সা কারা, তারপর ব্রাউন কারা, এরকম করে আমি ক্লাসিফিকেশন করতে পারি। তাহলে একটা মানুষের মধ্যে যদি এতগুলো ক্লাসিফিকেশন করা যায়, ফ্র্যাকচারকেও অনেক ধরনের বেসিসের উপর নির্ভর করে ক্লাসিফাই করা যায়। তার মধ্যে ফ্র্যাকচারের একটা বেসিস হলো কমিউনিকেশন টু দ্য external environment. Exterior means the communication fracture which communicates to the external environment. যে ফ্র্যাকচার গুলো কমিউনিকেটস টু দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, দিস ইজ কল্ড দ্য ওপেন ফ্র্যাকচার, অর আগের দিনে ওপেন ফ্র্যাকচারকে বলা হতো কম্পাউন্ড ফ্র্যাকচার। আর যে ফ্র্যাকচার গুলো এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেশন করে না, those who have no communication to the exterior, these are called the simple fracture or closed fracture. So nowadays, according to the communication to the exterior, fracture is classified into two types. One is simple or closed fracture, another is the open fracture, sir. এটা বলে ফেলবা, দিস ইজ দ্য ওয়ান ক্লাসিফিকেশন। এখানে দেখো, এই দেখো তার হাড়টা ভেঙে গেছে, ফোলা আছে, এই জায়গা ভেঙে গেছে, সুপারকন্ডালার ফ্র্যাকচার, দেয়ার ইজ নো ব্লাড, মানে হাড় ভেঙে চামড়া, মাংস চামড়া ফাঁসা ফোটা করে বেরিয়ে রক্ত বেরিয়ে আসে নাই,
তার মানে বাইরের এনভায়রনমেন্টের সাথে ফুটো হয়ে গিয়ে বোনের সাথে কোনো কমিউনিকেশন সৃষ্টি হয়নি, সুতরাং দিস ইজ দ্য ক্লোজ ফ্র্যাকচার। আর এখানে দেখো হাড়টা, এই যে হাড়টা আলনাটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে সে তার স্পাইকটা ফোটা হয়ে এদিক দিয়ে তাকে ভিতর থেকে চামড়াকে মাসল ফাসা তার বাইরে স্কিন পিক করে এদিক দিয়ে একটা ফোটা করে ফেলছে। তার মানে এখন বাইরের থেকে ইয়ারটা এদিক দিয়ে ঢুকে ভিতরে ঢুকে গেছে। তাহলে দিস ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট communicate with the external environment through this wound. So this is the open fracture. So fracture, simple fracture and open fracture. So clear? If anybody asks you what is closed fracture, then you will define the fracture which does not communicate to the external environment is called the closed fracture. If anybody asks you what is open fracture, then definition will be changed. The fracture which communicates to the external environment is called the open fracture. I think it's clear. Now comes to another classification. আমি যেমন বলছিলাম ছেলে মেয়ে হিসেবে আমি একটা ক্লাসিফিকেশন করেছি, আবার লম্বা চুল ছোট চুল হিসেবে ক্লাসিফিকেশন করেছি। এখন আমরা আর অন্য কি বেসিসে আবার ক্লাসিফাই করা যায় সেটা আমরা আবার দেখি। দিস ইজ কল্ড দ্য এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, মানে কি কারণের উপর নির্ভর করে, কি কজের উপর নির্ভর করে ফ্র্যাকচার হয় সেটা একটা করা যায়। ইউ সি দিস সাম ফ্র্যাকচার অকার্স ডিউ টু দ্য ইনজুরি, অ্যাক্সিডেন্ট হয়ে একটা হতে পারে ফ্র্যাকচার, তাই না? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে, বাস অ্যাক্সিডেন্ট করেছে, ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে, রিক্সা থেকে পড়ে গেছে, দিস মে কজেস দ্য ফ্র্যাকচার। দিস আর কল্ড দ্য ফ্র্যাকচার কজ বাই দ্য সাডেন ইনজুরি। এটা হলো একরকম ক্লাসিফিকেশন। আরেকটা হতে পারে স্ট্রেস অর ফেটিক ফ্র্যাকচার, মানে নর্মালি তার বোনগুলো ভালোই আছে কিন্তু বারবার একটা হাড়ের উপর প্রেসার পড়তে পড়তে হাড়টা দুর্বল হয়ে গেছে। দিস বোন বিকামস উইক ডিউ টু দ্য মাল্টিপল টাইম অফ স্ট্রেস। দিস ইজ কল্ড দ্য স্ট্রেস অর ফেটিক ফ্র্যাকচার। আমি ডিসকাস করবো প্রত্যেকটা আলাদা করে। আবার একটা ক্লাসিফিকেশন করে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। বলবো এটা আবার কি স্যার, ফোর্থ ইয়ারে প্যাথোলজি পড়েছে, এখন আবার প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, এটা আবার কি স্যার? প্যাথোলজিস্টের ফ্র্যাকচার কি? প্যাথোলজি প্রফেসর স্যারের ফ্র্যাকচারের নাম কি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার? না, দিস ইজ নট সাচ। দিস ফ্র্যাকচার ইজ দ্যাট দ্য হোয়েন আমাদের মনে করো আমি একজন সুস্থ মানুষ, আমার হাড়গুলো সুস্থ আছে, এটা যখন আমি ইনজুরি হয়ে ভেঙে যাবে, দিস ইজ কল্ড দ্য নর্মাল ফ্র্যাকচার। যখন আমার হাড়টার মধ্যে মনে করো কোনো হাড়ের মধ্যে আমার একটা টিউমার হয়েছিল বা ক্রনিক অস্টিওমাইলাইটিস হয়ে হাড়টা পচন ধরেছে, হাড়ের একটা কর্টেক্স অলরেডি বোন খেয়ে ফেলেছে টিউমারের কারণে, হাড়টা দুর্বল হয়েছিল, অথবা বৃদ্ধ মানুষ তার হাড়ের ক্যালসিয়াম কমে গিয়ে অস্টিওপোরোসিস হয়ে খুব দুর্বল হয়ে আছে, জাস্ট সামান্য একটু বাতাস লাগছে বা একটু গায়ের ধাক্কা লাগছে বা সামান্য একটু মোচড় খেয়েছে তাতে ভেঙে গেছে, দিস ইজ কল্ড দ্য প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। সো হোয়েন ফ্র্যাকচার occurs in a pathological bone. Pathological bone means this is a disease bone. When fracture occurs in a disease bone is called the pathological fracture. তাহলে ইনজুরি দিয়ে হতে পারে অথবা নরমাল বোন স্ট্রেসের কারণে হতে পারে, আর একটা ডিজিজ বোনের কাছে হতে পারে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। আবার কতগুলো দেখবো চিলড্রেন ফ্র্যাকচার হয়। বাচ্চারা নরমালি বাচ্চাদের হাড় অনেক শক্ত থাকে, তাদের বোনের কি থাকে, তাদের বোনের কম্পোজিশন কি, বোন ম্যাট্রিক্স এন্ড বোন ফাইবার। ফাইবার গুলো কি, কোলাজেন ফাইবার। বাচ্চাদের কোলাজেন ফাইবার বেশি থাকে, ম্যাট্রিক্স কম থাকে। আমি সহজ ভাষায় বোঝানোর জন্য বলি, ছাদের সাথে চিন্তা করো, ছাদ যদি রড দেওয়া থাকে, রডের মধ্যে আমরা সিমেন্টের ঢালাই দিই, ম্যাট্রিক্সটা হলো সিমেন্টের ঢালাই, সিমেন্ট এবং সুরকির ঢালাই, আর ছাদের রড গুলো হলো কোলাজেন ফাইবার। এখানে বোনের জন্য কোলাজেন ফাইবার, তো বাচ্চাদের কোলাজেন ফাইবার বেশি থাকে, সেই জন্য বাচ্চাদের হাড় কমপ্লিটলি ডিসরাপ্টেড হয়ে যায় না, বাচ্চাদের হাড় সেই জন্য ভাঙার আগে ফাইবার যেহেতু বেশি থাকে তাদের রিজাইলেন্স মানে ইলাস্টিসিটি বেশি থাকে, সেই জন্য ভাঙার আগে সেটা বারবার যত চাপ দেবে এটা বাঁকা হইতে থাকবে, বাঁকা হইতে ভাঙে না সহজে। আর বড়দের হাড়ে যেহেতু ম্যাট্রিক্স বেশি থাকে, কোলাজেন ফাইবার কম থাকে, শক্ত থাকে, সহজে ভাঙে না, কিন্তু ভাঙলে একবার দুই টুকরা হয়ে যাবে। তাহলে বাচ্চা বোনের মধ্যে দুইটা থাকবে, এই জন্য বাচ্চাদের ফাইবার বেশি থাকে, যেটা হয় এটা গ্রিন স্টিক ফাইবার। তোমরা খেয়াল করেছো কিনা, দেশের বাড়িতে গেলে বাঁশ দেখবা বা গাছের একটা কাঁচা বাঁশের দেখবা, ডালাটা যদি দাও তুমি ভাঙতে গেলে যত কাঁচা থাকবে সেটা যত বাঁকা ইয়ে করতে থাকো বাঁকা হইতে থাকে, কারণ এটার লাইফ লংজিভিটি ভালো থাকে। আর যদি একটা মরা বাঁশ বা গাছের ইয়েতে যাও, সেটা যেহেতু ড্রাই থাকে সেটা চাপ দিলে ভেঙে যায়। সুতরাং বাচ্চাদের হাড়ে থাকে গ্রিন স্টিক টাইপ, এই জন্য গ্রিন কাঁচা বাঁশের মতো হয়, জন্য গ্রিন স্টিক বলে, গ্রিন স্টিক ফ্র্যাকচার। কোলাজেন ফাইবার বেশি, সহজে ভেঙে দুই টুকরা হয় না, এটা বোয়িং বেশি হয়, প্লাস্টিক ডিফরমেন্স হয় এবং ইনকমপ্লিট ফ্র্যাকচার হয়, এই জন্য দিস ইজ কল্ড দ্য গ্রিন স্টিক ফ্র্যাকচার। আর আরেকটা ফ্র্যাকচার হয়, এটা ভেঙে যে চেপে যায় কিন্তু দুই টুকরা হয় না, আমি এগুলো পরে ডিসকাস করব। এটা হলো বাচ্চাদের ফ্র্যাকচার। আর এটা হচ্ছে ওল্ড ম্যান ফ্র্যাকচার। প্রায় আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি
নেম সাম মানে চিলড্রেন ফ্র্যাকচার, তখন তুমি বলো স্যার চিলড্রেন ফ্র্যাকচার, দ্য গিনিস্টিক ফ্র্যাকচার এন্ড দ্য টোরাস ফ্র্যাকচার আর দ্য টিপিক্যাল চিলড্রেন ফ্র্যাকচার। আর যদি বলে যে তোমার দাদি নানির কি ফ্র্যাকচার হতে পারে বাবা বলো তো, তখন বলবা স্যার তাদের হতে পারে নরমালি কম্প্রেসড ফ্র্যাকচার অফ দ্য অস্টিওপোরোটিক ভার্টিব্রাল বডি, তাদের হতে পারে ফ্র্যাকচার নেক অফ ফিমার, কারণ তাদের বোনের নানীদের কি হয় 40 বছরের পর 45 বছরের পর তাদের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, ফলে তাদের কি হয় বডির এস্ট্রোজেনের ক্ষমতা কমে যায়। এস্ট্রোজেনের মেইন ক্ষমতা কি, এস্ট্রোজেন ব্লাড থেকে ক্যালসিয়ামকে ক্যারি করে নিয়ে বোনের মধ্যে ডিপোজিশন করে, ফলে বোনকে হার্ড করতে সাহায্য করে, তাই না? যেহেতু 45-50 পর মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে এস্ট্রোজেনের লেভেল কমে যায়, সেই জন্য মহিলাদের বোনে ক্যালসিয়াম ক্যারি করে নিয়ে যেতে পারে না, এস্ট্রোজেনই নাই, ক্যারি করবে কে? সেই জন্য বোনের মধ্যে ক্যালসিয়াম ডিপোজিশন কমে যায়, সেই জন্য বোন দুর্বল হয়ে যায়। বোন দুর্বল হয়ে যাওয়ার কারণে বোনে ভেঙে যায়। এই জন্য ওল্ড ম্যান ফ্র্যাকচার কি হয়, ভার্টিব্রাল বডিতেও এরকম ওল্ড ম্যান অস্টিওপোরোসিস হয়ে ভার্টিব্রাল বডিতে ফ্র্যাকচার হয়, আর ফ্র্যাকচার নেকের মধ্যেও অস্টিওপোরোসিস হয়ে ফ্র্যাকচার হতে পারে। আর হাতের মধ্যে দেখা যায় যে নানি দাদি ঘুম থেকে উঠলো, উঠে বাথরুমে যাচ্ছে, যাওয়ার সময় হাঁস করে পিছল জায়গায় পড়ে গেল, পিছল জায়গায় পড়ে যাওয়ার সময় হাতটা এরকম করে দিয়ে পড়লো, এরকম করে পড়ে দেওয়ার কারণে রিস্টের পেইন হলো, ডিস্টাল এন্ড অফ দ্য রেডিয়াসটা ফ্র্যাকচার হয়ে ডিসপ্লেসড হয়ে গেল, দিস ইজ কল্ড দ্য কোলিস ফ্র্যাকচার। তো ওল্ড ম্যান ফ্র্যাকচার আমরা যদি জিজ্ঞেস করি, তিনটা ওল্ড ম্যান ফ্র্যাকচার নাম বলতে হবে, একটা হলো কোলিস ফ্র্যাকচার, একটা ফ্র্যাকচার নেক অফ ফিমার, একটা হলো ফ্র্যাকচার ভার্টিব্রাল বডি। আর চিলড্রেন ফ্র্যাকচার বললে গিনিস্টিক ফ্র্যাকচার এন্ড টোরাস ফ্র্যাকচার। তাহলে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন বললে প্রথম বলবো fracture may be caused by sudden injury, by due to stress fracture, pathological fracture, children fracture, old man fracture. These are the etiological classification. There is another classification, এত কিছু মনে রাখার দরকার নেই, আমি শুধু তোমাদের এই পাঁচটা অ্যাক্সিডেন্ট এটার জন্য ইনজুরি দেখাচ্ছি বাইলে। আমি যেটা বলছিলাম ফ্র্যাকচার caused by sudden injury, এক্সাম্পল দেখাই, দেখো ইনজুরি কয় রকম হতে পারে, দুই রকম হতে পারে, একটা ডাইরেক্ট ভায়োলেন্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ভায়োলেন্স। আমি প্রথম যে ক্লাসিফিকেশনটা বলেছিলাম ফ্র্যাকচার caused by sudden injury, এটা আমি ডেসক্রাইব করছি। এই যে দেখো সে মোটরসাইকেলে যাচ্ছিল, মোটরসাইকেল আর এই সিএনজি লেগে ধাক্কা লেগে সে পড়ে গেল, পড়ে গিয়ে তার একটা ফিমার হয়ে গেল, তো সেটা ডাইরেক্ট কলিশন হয়েছে। সো দিস ইজ দ্য sudden injury may be two types, one is a direct violence and indirect violence. Direct violence সে ফ্র্যাকচার হয়ে গেল, এই দেখো সে পড়ে গিয়ে তার টিবিয়া ভেঙে গেছে, দিস ইজ দ্য টিবিয়া ফ্র্যাকচার হয়ে বসে আছে, তাই না? এই যে টিবিয়াটা তার ভেঙে গেছে, দিস ইজ দ্য ডাইরেক্ট ভায়োলেন্স। ইনডাইরেক্ট ভায়োলেন্সে কিছু ফ্র্যাকচার হয়, এই দেখো বাচ্চাটা খেলতেছে, সে একটা 2.5 বছরের বাচ্চা, মাটি ছেড়ে দিয়েছে, মা দৌড়াচ্ছে, দৌড়াতে গিয়ে খাস করে সে আউট স্টেজে হাতের উপর এরকম করে পড়ে গেছে, হাতে পড়ে গিয়ে হাতের বোন ভাঙলো না, কি হলো তোমরা যে আমাকে দেখতে পাও, দেখো ফোর্সটা প্রথম যখন ধাক্কা দিলাম ফোর্সটা গেল কোথায়, রিস্টে, রিস্ট থেকে রেডিয়াস আলনা দিয়ে ফোর্সটা চলে গেল এলবোতে, এলবোতে গিয়েও সে স্ট্রাইক করতে পারলো না, ভাঙতে পারলো না, সে চলে গেল আমাদের ওলিকানন ফোসা মাধ্যমে হিউমারাসের সাথে কানেক্টেড আছে, এখান থেকে কানেকশন ফোর্সটা চলে হিউমারাসে, হিউমারাস থেকে ওয়েট ট্রান্সমিশন হয় কিভাবে, আর বলছি ক্লাভিকেল দিয়ে যায়, ক্লাভিকেলে যে ক্লাভিকেলে গিয়ে লাগলো, ক্লাভিকেলে লেগে ক্লাভিকেল ভেঙে গেল, তাহলে এটা কিন্তু ডাইরেক্ট বাড়ি দিয়ে আমি ক্লাভিকেল ভাঙলাম না, ইনডাইরেক্ট ফোর্সের কারণে ভাঙলো, সে পড়ে গেছিল আউট স্টেজ হ্যান্ডে, বাচ্চা খেলতে গিয়ে পড়ে গেছিল নিচে, সে সেই জন্য হাত দিয়ে বাঁচতে চাইলো, হাতের মধ্যে চাপ পড়লো, ফোর্স হলো, সেই ফোর্স গিয়ে ইনডাইরেক্টলি ভাঙলো কোথায়, ক্লাভিকেলে। সো দিস ইজ ডিউ টু দ্য ইনডাইরেক্ট ভায়োলেন্স। সো ফ্র্যাকচার সাডেন ইনজুরি দুই রকম হতে পারে, একটা ডাইরেক্ট ভায়োলেন্স, ডাইরেক্ট কলিশন হয়ে যে কোনো ইনজুরি হতে পারে, আর একটা স্যার ইনডাইরেক্ট ভায়োলেন্স। ইনডাইরেক্ট কিভাবে, এইভাবে বললাম, পড়লো আউট স্টেজ হ্যান্ডে, ভাঙলো ক্লাভিকেল, দিস কজ ইনডাইরেক্ট ভায়োলেন্স। তো এটা হলো ফ্র্যাকচার কজড বাই সাডেন ইনজুরি, ইউ সি দিস দ্য ক্লাভিকেল তো দুই টুকরা ভেঙে গেছে এরকম করে। এই আমি বলছিলাম স্ট্রেস এন্ড ফ্যাটিগ ফ্র্যাকচার, 2 নাম্বার ক্লাসিফিকেশনটা বলছিলাম, স্ট্রেস ফ্র্যাকচার ও ফ্যাটিগ ফ্র্যাকচার, এইটা কিভাবে হয় দেখো, এই যে সি ইজ এ ড্যান্সার, ডান্স করতে গেলে কি হয়, সে সবসময় টোসের উপর লাফাচ্ছে এরকম করে করে, সে প্রতিদিনই ডান্স করে, প্রতিদিনই সে ট্রেনিং করছে ডান্স করতে, প্রতিদিনই তো তার টোর উপর রেগুলার তার এখানে রিপিটেড স্ট্রেস পড়তেছে, রিপিটেড স্ট্রেস পড়তে পড়তে তার মেটাটার্সাল বোনগুলো খুব দুর্বল হয়ে গেল, মেটাটার্সাল বোনগুলো দুর্বল হয়ে সে হয়তো 3 মাস এরকম নাচতেছে, কিছু হয় না, একদিন মেটাটার্সাল দুর্বল হওয়ার কারণে ভেঙে গেল, ভেঙে গিয়ে এই যে দেখো এই যে এটা ফ্র্যাকচার হয়ে গেছে, এই তোমরা দেখতে পাচ্ছ কিনা, খুবই সূক্ষ্ম করে দেখা যাচ্ছে, সেকেন্ড মেটাটার্সাল, ফার্স্ট মেটাটার্সাল, সেকেন্ড মেটাটার্সাল, থার্ড, ফোর্থ এরকম ফ্র্যাকচার হয়ে গেছে। এবং এইটা 1.5 মাস পরে যখন সে আসতো দেখো তার চারিদিকে ক্যালাস হয়ে, এই দেখো এই যে বোনটা, বোনের চারিদিকে এই যে দুই দিকে পেঁয়াজের খোসার মতো বড় হাড্ডি তৈরি, এই যে গোল এবং এই যে গোল হাড্ডি তৈরি হয়ে গেছে, দিস কল দ্য ক্যালাস, ফ্র্যাকচার অলরেডি ইউনাইটেড, হিলিং হয়ে গেছে।
আর অনেক সময় অনেক অ্যাথলেটিক্স বিশেষ করে তুমি দেখবা আমাদের কাছে প্রায় আসে বিএমএ বা পুলিশের ট্রেনিং এ গেছে 20 বছর 22 বছরের গ্রাজুয়েট করে পুলিশের এএসপি হয়ে গেল বা বিএমএ তে গেল তারা ট্রেনিং করতে, ওখানে লেফট রাইট করে এবং ওদেরকে বিভিন্ন জাম্পিং লাফিং এগুলো করতে দেয়, করতে করতে দেখা যায় হঠাৎ করে তার পায়ে টিবিয়ার নিচে ভেঙে গেছে, টিবিয়াতে এখানে একটা অর্ধেক ইনকমপ্লিট। দেখো এই কর্টেক্সটা ভালো আছে, একটা কর্টেক্স ভেঙে গেছে, মিডিয়াল কর্টেক্সটা ভাঙছে, ল্যাটারাল কর্টেক্স ঠিক আছে, ভেঙে গেছে এবং ক্যালাস হয়ে গেছে যাচ্ছে। দিস ইজ কল্ড দ্য স্ট্রেস ফ্র্যাকচার। সো কমনলি স্ট্রেস ফ্র্যাকচার কখন হয়? when it is usually an incomplete fracture and not caused by single violence। একবারে ভায়োলেন্স ওইখানে যেমন মোটরসাইকেলের ইয়েতে ধাক্কা লেগে হয়েছিল বা ইনডাইরেক্ট ভায়োলেন্স পড়ে গিয়ে হয়েছে তা হয় না। এটা হয় সাধারণত রিপিটেড ভায়োলেন্স, মানে সে বারবার নাচতেছে অথবা বারবার সে লাফা জাফা লম্পজম্প করছে অথবা সে ট্রেনিং করছে, পিটি প্যারেড করছে, করার কারণে হয় যায়। তো স্ট্রেস ফ্র্যাকচার অকার্স ইন ইউজুয়ালি ইন অ্যাথলেটস অথবা ক্রনিক রিপিটেড স্ট্রেস, যেখানে ট্রেনারদের পুলিশ আর্মি ট্রেনিং যখন নিতে যায় তখন তাদের হয় বা অ্যাথলেটদের হয়। কোন কোন জায়গায় স্ট্রেস ফ্র্যাকচার বেসিক্যালি হয়? বেসিক্যালি সেকেন্ড এন্ড থার্ড মেটাটার্সাল বোনে হয়। এটা সেকেন্ড মেটাটার্সাল বোনে হয়েছে, সেকেন্ড এন্ড থার্ড মেটাটার্সাল বোন সাধারণত টিবিয়াতে হয়, যে টিবিয়াতে এক্সাম্পল, এন্ড ফ্র্যাকচার ফিবুলাতেও হয়। সুতরাং স্ট্রেস ফ্র্যাকচার কি? ইট ইজ ডিউ টু দ্য রিপিটেড ভায়োলেন্সের কারণে। এটা কাদের হয়? অ্যাথলেটস অথবা ট্রেনারদের হয়, মানে ট্রেনিদের হয়। আর একটা এক্সাম্পল যদি বলে তাহলে বলবা মেটাটার্সাল বোন সেকেন্ড থার্ডে হয় স্যার, আর টিবিয়াতে হতে পারে। এই দুইটা ছবি মনে রাখলে অন্তত একবার চোখে দেখে থাকলে বলতে পারবা। Now come to the pathological fracture. I was telling about the pathological fracture. When fracture occurs in a diseased bone, I was telling you that when fracture occurs in a diseased bone is called the pathological fracture. এই দেখো তার এই রেডিয়াসটা, এটা আলনাটা, রেডিয়াসটার এই জায়গায় কালো কালো দাগগুলো থাকার কথা ছিল না, তাই না? তার এখানে একটা সিম্পল বোন সিস্ট হয়ে দেখো তার কর্টেক্সটা এই যে খেয়ে ফেলছে, ভেঙে গেছে। তার এখানে সিম্পল আছে, হয়তো হাতে ধরে কেউ হ্যান্ডশেক করছে জোরে, হ্যান্ডশেক করতে গিয়েই একটা চাপ লাগছে, ভেঙে গেছে। কারণ কেন ভাঙলো? তার আগেই এখানে প্যাথোলজি ছিল, তার এখানে আগে একটা বোন টিউমার হয়ে আছে। দিস ইজ কল্ড দ্য বোন টিউমার। এটা বিনাইন বোন টিউমার হয়েছিল। তার সাথে তোমার বন্ধু, তুমি গেলা, হাই কেমন আছো, হ্যান্ডশেক করতে গেছো, তারপর তো সে চিৎকার করে উঠলো, আমার হাত তো কি যেন হয়ে গেছে, এক্সরে করে দেখলো ফ্র্যাকচার হয়ে গেছে। বললো তুই তো হ্যান্ডশেক করে ভেঙে দিচ্ছিস। আসলে তোমার হ্যান্ডশেকের দোষ না, দোষটা হলো তার এখানে আগেই প্যাথোলজি ছিল, সেই প্যাথোলজি একটা বোন টিউমার ছিল, সেটা আজকে তুমি হ্যান্ডশেক করে সামান্য একটু ফোর্স করছো তাতে ভেঙে গেছে। নর্মালি এখানে খুব জোরে হকি স্টিক দিয়ে স্ট্রাইক করলে ভাঙার কথা, অনেক ফোর্সের কারণে এটা সিম্পল ফোর্সে ভেঙে গেল। This is pathological fracture. So when fracture occurs in disease bone is called the pathological fracture. Example কি? fracture due to the bone tumor, এই যে বোন টিউমার হয়েছিল due to infection like osteomyelitis। যদি osteomyelitis দেখো এই হিউমারাসটা, তার এখানে osteomyelitis এর বোনটা খেয়ে ফেলছে। সে যাওয়ার সময় হঠাৎ করে হয়তো কোনো রোগে যাচ্ছিল, সে উপরে একটা বাঁশ ধরে টান দিল বা একটা গাছের ইয়েতে তো টান দিল, বাসে উঠতে গিয়ে হ্যান্ডেল ধরলো, টান দিল, ঠাস করে ভেঙে গেল। এটা কেন? তার বোনটা আগেই ডিজিজ হয়ে, এখানে ডিজিজ হয়ে বোন অর্ধেকই তার ডিজিজ অবস্থায় ছিল, ফ্র্যাকচারের মতো তার কর্টেক্স ক্ষয় হয়েছিল, তার সিম্পল ফোর্সের কারণে ভেঙে গেল। সো দিস ইজ দ্য one of the fractures. So if anybody asks you what is pathological fracture, how will define? You will define when fracture occurs in a diseased bone is called the pathological fracture. Example key? It may occurs in the fracture occur due to the bone tumor. Bone tumor স্যার আগেই হাড় দুর্বল হয়েছিল, অথবা অস্টিওমাইলিটিস ইনফেকশন হয়ে বোন দুর্বল হয়ে থাকলে সামান্য ফোর্সে ভেঙে যায়। This is called the pathological fracture. This usually occurs spontaneously. The force required to cause the pathological fracture is a trivial. Trivial কথা অর্থ সামান্যতম ফোর্সেই হয়ে যায়। এটা ফ্র্যাকচার ইজ ডিউ টু দ্য ট্রাইবাল ফোর্স। ট্রাইবাল ফোর্স মানে সামান্যতম ফোর্স। চিলড্রেন ফ্র্যাকচার বলতেছিলাম, 3 নম্বর উদাহরণ দিয়ে 4 নম্বরে আসলাম আমরা টাইপে। আমি বলতেছিলাম গিনি স্টিক ফ্র্যাকচার, আমি বলেই ফেলছি, কারণ চিলড্রেনের বোন তোমাদের কোলাজেন ফাইবার বেশি থাকে, কমপ্লিট ফ্র্যাকচার হয় না, দেখো ইনকমপ্লিট ফ্র্যাকচার। দেখো তার এই দিকের কর্টেক্সটা ভালো আছে, এই দিকের কর্টেক্সটা ভেঙে গেছে। আমি বলেছিলাম যে এখানে বাঁকা হয়ে যায় সহজে ভাঙে, দেখো বাঁকা হয়ে আছে, এখানে বাঁকা হয়ে গেছে, দুই টুকরো হয়ে সেপারেট হয়ে যায় না। দিস ইজ কল্ড দ্য গিনি স্টিক ফ্র্যাকচার। It is an incomplete fracture. সবসময় জিজ্ঞেস করে কিন্তু Guinness definition. It is an incomplete fracture seen exclusively in children. Here the bone is elastic. Why elastic? আমি বলছিলাম কোলাজেন ফাইবার বেশি, এই জন্য স্যার ইলাস্টিসিটি বেশি। And usually bends due to the buckling or breaking of one cortex. দেখো বাঁকা হয়ে যাচ্ছে, ব্রেকিং হচ্ছে due to the breaking or buckling one cortex. When যখন একটা ফোর্স অ্যাপ্লাই করে, এরকম ফোর্স দিলাম আমি, ফোর্স দেওয়ার পরে এটা বাকলিং হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড দ্য গিনি স্টিক ফ্র্যাকচার। গিনি স্টিক ফ্র্যাকচার আসলে তোমাদের অনেক সময় শর্ট নোট আসে পরীক্ষার মধ্যে।
আর তোমাদের এরকম এক্সরে দিয়ে অস্ফীত দিতে পারে হোয়াট ইজ দিস, দিস ইজ এন ইনকমপ্লিট গিনিস্টিক ফ্র্যাকচার, এবার বলবা তোমরা। হ্যাঁ, হোয়াই ইট অকার্স, হোয়াট দ্য সাফারার, দ্য চিলড্রেন ফ্র্যাকচার বলবা। কাম টু দ্য টোরাস ফ্র্যাকচার, দিস ইজ জাস্ট বাকলিং অফ দ্য আউটার কর্টেক্স। এই দেখো, এই দেখো, এই সবটা বোন ভালো আছে, দেখো এইদিকে এবং এইদিকে দুইটা বাকলিং হয়ে আছে। টোরাস শব্দের মধ্যে তোমরা তো টিউবারসিটি শব্দটা বুঝো, তাই না? টিউবারসিটি মানে গ্রেটার টিউবারসিটি, লেসার টিউবারসিটি। টিউবারসিটি মানে কি জানো? টিউবারসিটি মানে টিউবারকেল। টিউবারকেল মানে কি একটা উঁচু জায়গা, তাই না? উঁচু জায়গা, টিউবারকেল। টোরাস শব্দটা আসছে টিউবারকেল থেকে। এখানে বোনটা স্মুথ থাকার কথা, না হয়ে এখানে টিউবারকেলের মতো আমি প্যাকেটকে যদি এরকম নিয়ে, তুমি একটা প্যাকেট যদি এটার উপর নিয়ে যদি তুমি চাপ দাও, চাপ দিলে কি হবে? এদিকে এবং এদিকে একটু ফুলে উঠবে, তাই না? দুই দিকে দুটো ফুলে উঠতে পারে, এরকম এদিকে এদিকে দুটো ফুলে যায়। এই বোনটা যখন প্রেসারের মধ্যে পড়ে, যখন মানুষ কোন আউট স্টেজ হ্যান্ডে পড়ে বাচ্চারা, তখন দেখা যায় উপরেও ফোর্স, নিচে হচ্ছে ল্যান্ড। সুতরাং দুই দিকে ফোর্সের চাপা, বোনটা চাপা তখন এই দিকে তার কর্টেক্স হয়ে দুই দিকে দুইটা টিউবারকেল ফর্মেশন করে ফ্র্যাকচার হয়, বোন ফ্র্যাগমেন্ট যেটা দুই দিকে ডিসপ্লেসমেন্ট, তো দিস ইজ আ বাকলিং ফ্র্যাকচার, টোরাস। হ্যালো স্যার, আপনি মিউট আছেন সম্ভবত। হ্যালো স্যার, একটু আনমিউট করেন কাইন্ডলি। হ্যালো স্যার, আপনি মনে হয় মিউট আছেন, একটু আনমিউট করে নেন। আরে আমি আবার স্ক্রিন শেয়ার হতে হবে, দেখি আমি। জি স্যার, কাইন্ডলি শেয়ারটা আমি দিয়ে তো দেন। সরে গেছি। আমি ওই যে নতুন ইয়ে দিয়েছি তো আমার।
স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হুম, জি, হুম। ঠিক আছে, ওকে, এখানে হ্যাঁ লাইভ চলতেছে স্যার, সবাই জয়েন আছে, আপনি কাইন্ডলি ক্যারি অন। হ্যাঁ, জি স্যার, থ্যাংক হ্যাঁ, ইউ স্যার। আমরা এই স্যার যে আপনার ভিডিও ওল্ড মনে ম্যান হয় ফ্যাক্টর অফ আছে, আছে, খুব সম্ভব আপনার ফেসটা দেখা যাচ্ছে না। তাইলে তো আবার আরেক ঝামেলা করলাম তো হ্যাঁ ঠিক আবার। আছে, এখন দেখা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে তো, আছে তো। জি স্যার। হ্যাঁ। আচ্ছা, আমি ওল্ড ম্যান ফ্র্যাকচার ইয়ে করছিলাম, তুমি মাঝে মাঝে আমি কোশ্চেন করলে তুমি একটু ইয়ে করো, তুমি কানেক্টেড থেকো এইভাবে, তাহলে হ্যাঁ সুবিধা। অবশ্যই অবশ্যই স্যার। জি তো ওল্ড ম্যান ফ্র্যাকচার আমি বলছিলাম, 5 নম্বর এক্সাম্পলের আমরা বলছিলাম, দেখো এখানে ভার্টিবাল বডি গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা ভার্টিবাল বডি কি আমরা হেক্সাগন ইয়ে হয়, চার কোণাকৃতি হবে, তাই না? এই দেখো প্রত্যেকটা বডি, এই বডি, এইটা দেখো, এই বডির এখানে এটা কম্প্রেশন হয়ে গেছে, মাছের মতো চেপে গেছে একবারে, তাই না? আমাদের ইলিশ মাছের মতো এরকম চেপে গেছে। এটা দেখো উপরে বডির, এইটা বডিটা যেরকম দেখতে চার কোণাকৃতি হওয়া উচিত ছিল, এখানে তার হাইট নাই, চেপে গেছে। দিস ইজ দ্য কম্প্রেশন ফ্র্যাকচার। দিস ফ্র্যাকচার occurs in tribal trauma in osteoporotic bone. The fracture fragments are impacted into the each other and not separated and displaced. যেমন অন্য জায়গায় যেমন ফ্র্যাকচার বলি বলতে একটা বোন ভেঙে দুই টুকরা হয়ে গেল, এরকম একটা থেকে সরে গেল অথবা আনডিসপ্লেসড তার, এখানের বেলায় এই যে দুইটা হাতটা যে চেপে গেছে, একটার উপরে চেপে গেল, একটা বোনের উপর চেপে গেল, সেটাকেও কিন্তু একটা ফ্র্যাকচার বলতে পারো, এটা তো ফ্র্যাকচার না। সুতরাং বোনটা যখন এটা চেপে গিয়ে তার হাইটটা কমে যায়, দিস ইজ অলসো কল্ড দ্য ফ্র্যাকচার, দিস ইজ কল্ড দ্য কম্প্রেশন ফ্র্যাকচার। যেহেতু কম্প্রেস হয়েছে, এগুলো সাধারণত কিভাবে হয়, আমি খুব একই কথা বারবার একই এক্সাম্পল আমি দেই। আমি বলি, মনে করো চিটাগং থেকে তুমি বাসে করে তোমার দাদুকে নিয়ে রওনা দিয়েছো, ঢাকায় আসবা। দাদু বাসা থেকে বের হয়ে আসছে, সুন্দর করে হেঁটে এসে বাসে উঠলো, কিন্তু কুমিল্লায় আসার পর একটা স্পিড ব্রেকারের মধ্যে বাস এমন জোরে স্পিড ইয়ে করলো, ব্রেক করলো, তোমরা পিছনের সিটে ছিল, ঠাস করে একটা ধাক্কা খেলো। বা দাদু তখন তো চিৎকার করে শুরু করলো, এই আমার পিঠে ব্যথা, পিঠে ব্যথা, কোমর ব্যথা। তুমি বাস থেকে পরে দেখে উনি আর হেঁটে নামতে পারছেন, ওনাকে কোলে করে নামাতে হলো। নামানোর পর আইনে তুমি ডাক্তার দেখালা, উনি এক্সরে করলো, বললো তো তোমার দাদুর তো ভার্টিবাল বডি একটা ভেঙে গেছে, দিস ইজ কম্প্রেশন ফ্র্যাকচার। এই কম্প্রেশন ফ্র্যাকচারটা কাদের হয়? ওল্ড ম্যানদের হয়। আমি বলছিলাম একটু আগে, ওল্ড ম্যানদের কেন হয়? অস্টিওপোরোসিস বেশি হয়, তাদের এস্ট্রোজেন লেভেল কম থাকে, বোনের ক্যালসিয়াম ডিপোজিশন কম হয়, বোনগুলো অস্টিওপোরোটিক থাকে, সেই জন্য ওই যে দাদু কুমিল্লায় একটা ঝাঁকা খেয়েছিল, সেই ঝাঁকিতেই তার বডি যখন এরকম করে চাপ খেলো, এই চাপের কারণে তার এই বডিটা ভেঙে গেল, এইটা ভেঙে গেল একটা ফ্র্যাকচার। সুতরাং these are the compression fracture of the vertebral body. This is one of the example of the old man fracture. Fracture neck of femur যেটা বলেছিলাম, এই যে দেখো, এই যে this is the left hip, this is the head of the femur, this is the neck of the femur, তাই না? neck of the, this is the lesser tubercle, আর এই যে চলে আসলো এই নেক, দেখো একটা মোটামুটি আমরা এই ইনফিরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র রেমাস থেকে শুরু করে এখানে একটা হেক্সাগোনাল ইয়ে হয়ে আসছে, দিস ইজ দ্য নর্মাল বোঝা যাচ্ছে। এখানে দেখো তার গ্যাটার টোকেনটা উপরের দিকে উঠে আসে, নেকটা হেডের সাথে, কোনো নেকই দেখতে পাচ্ছি না, হেডটা তার এই টোকেনটার সাথে লেগে গেছে, তার মানে এখানে যেমন একটা নেক ছিল, নেক নাই, এটা ভেঙে গেছে। দিস ইজ অলসো ডিউ টু দ্য ট্রাইবাল ট্রমা, অস্টিওপোরোটিক বোনে হয় এটা। দিস ইজ ওয়ান অফ দ্য ওল্ড ম্যান ফ্র্যাকচার। পলিশ ফ্র্যাকচার যেটা বলেছিলাম, দেখো এই যে ডিজিটাল রেডিয়াস আলনা ভেঙে গেছে, আমি এগুলো ডিসকাস অলরেডি করে ফেলেছি, তারপরে আবার বলছি যে তোমরা দেখো পলিশ ফ্র্যাকচার হচ্ছে এই যে ডিজিটাল রেডিয়াস। তো সুতরাং ওল্ড ম্যান ফ্র্যাকচার জিজ্ঞেস করো তিনটা, একটা compression fracture. There are many old man fracture, but I have the 3 example. One is the compression fracture of the vertebral body, another is the fracture neck of femur, another Colles fracture. These are 3 common site for the old man fracture. So আমরা দুইটা ক্লাসিফিকেশন আমরা ডিসকাস করেছি, আরো ক্লাসিফিকেশন আছে, কমপ্লিট, ইনকমপ্লিট, আমি এগুলো খুব যাচ্ছে না, ডিসপ্লেস আনডিসপ্লেস বলেছি। অনেক সময় দেখবা এরকম স্পাইরাল করে হাড় ভাঙে গোড়া গোড়া হয়ে যায়। কমিউনিটেড ফ্র্যাকচার কি, এটা একটু তোমাদের জানা দরকার। নর্মাল হাড় ভাঙলে দুইটা টুকরা যদি হয়, দিস ইজ দ্য সিম্পল ফ্র্যাকচার আমরা বলি। যখন মাল্টিপল ফ্র্যাগমেন্ট হয়, দেখো এই যে ডিস্টাল এন্ড দ্য ফিমারটা একটা দুটো কতগুলো গড়ে গড়ে টুকরা হয়ে গেছে, when there is more than 2 fragment in the fracture, this is called the comminuted fracture. এটা অনেক সময় জিজ্ঞেস করে, অনেক সময় ডেফিনিশনও জিজ্ঞেস করে এবং পরীক্ষায়ও আসে, what is comminuted fracture? Here the fracture fragments are more than 2 in number. সাধারণত এগুলো মানে বড় ধরনের হাই এনার্জি ট্রমা, বড় ধরনের অ্যাক্সিডেন্ট, বড় ধরনের ফোর্সের মাধ্যমে যখন মানে ডাইরেক্ট ভায়োলেন্স হাই এনার্জিতে যখন হয়, তখন এই কমিউনিটেড ফ্র্যাকচার গুলো হয়। এটা কমিউনিটেড ফ্র্যাকচারটা একটু জানতে হবে, বাটারফ্লাই সেগমেন্টাল এগুলো জানার দরকার নেই। নাওডেস আরেকটা জিনিস বলা হয়, তোমাদেরকে বলা হয় একটা এও,
অ্যাসোসিয়েশন অফ অর্থোপেডিক্স, সারা ওয়ার্ল্ডের একটা অ্যাসোসিয়েশন আছে অর্থোপেডিক্স এর, দিস ইজ কল্ড দ্য এও ক্লাসিফিকেশন। এই অর্থোপেডিক্স অ্যাসোসিয়েশন যারা, তারা তোমাকে এই ক্লাসিফিকেশনটা করেছে, দিস ইজ কল্ড দ্য এও ক্লাসিফিকেশন সিস্টেম। এইটা এখন সমস্ত ওয়ার্ল্ডে ব্যবহৃত হচ্ছে। আগের দিনে একটা ব্যবহৃত হয়, নাওডেজ সবচেয়ে ক্লাসিফিকেশন যেগুলো ইউজ হচ্ছে, এক নাম্বার হয় ওই যে প্রথম যে ক্লাসিফিকেশন বলছিলাম ওপেন ফ্র্যাকচার ক্লোজ ফ্র্যাকচার, এটা একটা ক্লাসিফিকেশন ইউজ হয়। আরেকটা ইউজ হয় এও ক্লাসিফিকেশন। তোমাদের জন্য এও ক্লাসিফিকেশন মুখস্থ রাখার দরকার নাই, তোমরা শুধু এও এবং এটিওলজি ক্লাসিফিকেশন যেটা বলেছি, আরে এটিওলজি ক্লাসিফিকেশন আর যেটা বলছিলাম কমিউনিকেশন ডিউ টু দ্য এক্সটেরিয়র, এই দুইটা ওপেন এন্ড ক্লোজ ফ্র্যাকচার, দুইটা ক্লাসিফিকেশন মনে রাখবা। এওটা একটা ক্লাসিফিকেশন আছে, সেটা জেনে রাখো। এটা কিন্তু খুব সোজা। এও করেছে কি, তারা সহজে মনে রাখার জন্য, সারা বিশ্বের মানুষ যেন বুঝতে পারে ক্লাসিফিকেশন করার উদ্দেশ্য কি, এটা তোমরা জানো কি? হোয়াট ইজ দা, এই যে আমরা এই ক্লাসিফিকেশন এত কষ্ট করে পড়ি, ক্লাসিফিকেশন করি কেন? ক্লাসিফিকেশন যদি জানি, তাহলে আমি যদি যে ক্লাসটা বলবো, আমেরিকার লোক বসে আমি যদি বলি যে দিস ইজ দ্য ফ্র্যাকচার, ওপেন ফ্র্যাকচার, আমেরিকায় বসে উনি বুঝতে পারবেন, মানে তার মানে হাড়টা ভেঙে উনি ফুটা হয়ে গেছে। ওই ফ্র্যাকচারটা এক্সটেরিয়রের সাথে, এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেশন আছে। আমি যদি বলি যে দিস ইজ দ্য ক্লোজ ফ্র্যাকচার, দিস ইজ দ্য ক্লোজ ফ্র্যাকচার হিউমারাস যদি বলি, তাহলে রাশিয়াতে বসে থেকে রাশিয়ার অর্থোপেডিক সার্জন বুঝতে পারবে যে না, এই ফ্র্যাকচার হয়েছে হিউমারাসে, কিন্তু এটার মধ্যে কোনো এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেশন নাই। তাহলে ফ্র্যাকচার ক্লাসিফিকেশন করার উদ্দেশ্য হলো সারা বিশ্বের মানুষ যেন একটা সংকেতের মাধ্যমে বুঝতে পারে যে এটা এই জিনিস, এক কথায় বুঝতে পারে। দিস ইজ দ্য মেইন টাইপ। একটা হলো বুঝার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, ইউনিফাইড আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, সেকেন্ড অ্যাডভান্টেজ কি ক্লাসিফিকেশনের, হাউ ইউ উইল ম্যানেজ দ্য কেস। আমরা এই ক্লাসিফিকেশনের কেসটা কি চিকিৎসা দিতে হবে। টাইপ 1 এর ওপেন ফ্র্যাকচারে একরকম ট্রিটমেন্ট, ক্লোজ ফ্র্যাকচারে একরকম ট্রিটমেন্ট। হ্যাঁ, সেই জন্য ক্লাসিফিকেশনটা বলে দিলে, যদি বলে দেয় একজন সার্জনকে দিস ইজ ওপেন ফ্র্যাকচার হিউমারাস, তো সে বুঝে ফেলবে এটা ওপেন ফ্র্যাকচার এই, এবং এটা এইভাবে ম্যানেজ করতে হবে। ক্লোজ ফ্র্যাকচার বললে এটা এই ম্যানেজ। সুতরাং টু প্ল্যান দ্য ম্যানেজমেন্ট প্ল্যান, এটা ক্লাসিফিকেশনে আরেকটা দরকার। 3 নাম্বার দরকার কি ক্লাসিফিকেশনে, আরেকটা দরকার টু নো দ্য প্রগনোসিস। আমরা জানি ক্লোজ ফ্র্যাকচারের ট্রিটমেন্টের রেজাল্ট খুব ভালো, ওপেন ফ্র্যাকচার রেজাল্ট খারাপ। কেন খারাপ? ইনফেকশন হতে পারে, নন ইউনিয়ন হতে পারে। কারণ ওপেন ফ্র্যাকচার হয়ে ব্লাড লস হয়ে যায়, পেরিস্টেম চলে যায়, মাসল চলে যায়, এই জন্য ইউনিয়ন হয় না। আর যেহেতু এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেশন হয়, ওই দিক দিয়ে এই ফোটাটা দিয়ে বা ওন দিয়ে ইনফেকশন ঢুকতে পারে, অর্গানিজম ঢুকতে পারে, ইনফেকশন হতে পারে। এই জন্য ওপেন ফ্র্যাকচার খারাপ, ক্লোজ ফ্র্যাকচার ভালো। সুতরাং আমরা ক্লাসিফিকেশনের 4টা অ্যাডভান্টেজ, একটা হলো ইউনিফাইড আন্ডারস্ট্যান্ডিং, 2 নাম্বার হলো টু give the treatment purpose, what treatment I will apply, 3 নাম্বার হলো to know the prognosis। এই তিনটা আমরা বলবো এইটা ক্লাসিফিকেশন করার, এই তিনটা নিয়ম। এই জন্য যে কোনো ক্লাসিফিকেশনের জন্য এইগুলো লাগে, শুধু হাড়ের ক্লাসিফিকেশন না, অন্য যে কোনো কিছু ক্লাসিফিকেশন পড়তে ক্লাসিফিকেশন এই জন্য করা হয়। এও কেন ক্লাসিফিকেশন করেছে, খুব সোজাভাবে করেছে ওরা দেখো, ওরা ওদের করার জন্য ওরা সবসময় হাতকে এরকম করে ধরছে, ধরে বুঝাইতে চাচ্ছে এই যে এই ধরলাম আমি দুইটা, কি ধরলাম আমি, হিউমারাসে ধরলাম, তোমরা কি দেখতে পাচ্ছ আমার হিউমারাসে ধরলাম। তাহলে হিউমারাসকে ওরা 1 নাম্বার বোন বলেছে, রেডিয়াস এন্ড আলনাকে 2 নাম্বার বোন বলেছে, ফিমারকে ওরা বলেছে 3 নাম্বার বোন, এবং টিবিয়া ফিবুলাকে বলেছে 4 নাম্বার বোন। ওরা যদি হিউমারাস ভাঙে ওরা লিখে দিবে ফ্র্যাকচার নাম্বার 1 বোন, ফ্র্যাকচার নাম্বার 2 বোন বললে বোঝা যাবে রেডিয়াস আলনা ভাঙছে, যদি বলে ফ্র্যাকচার নাম্বার 4 বোন তাহলে বোঝা যাবে টিবিয়া ফিবুলা ভেঙেছে। সুতরাং ওরা এইভাবে বোনটাকে নাম্বারিং করছে, দিস ইজ দ্য ইউনিফাইড নাম্বার। আমাকে যদি বলে দেয় 4 নাম্বার ফ্র্যাকচার ইন দ্য নাম্বার 4 বোন, তাহলে আমি বুঝে যাবো যে টিবিয়া ফিবুলা ভাঙছে। এইটা হচ্ছে একটা অংশ বোঝার জন্য। টিবিয়া ফিবুলার কি উপরের অংশে ভাঙছে, মাঝের অংশ ভাঙছে, বা নিচের অংশ ভাঙছে, সেটার জন্য ওরা আবার ক্লাসিফাই করছে। ওরা বা হিউমারাসের কি উপরে ভাঙছে না মাঝে ভাঙছে নিচে ভাঙছে, এটার জন্য ওরা ক্লাসিফাই কি করছে, আপার পার্ট যদি ভাঙা যায় সেটা হবে 1, মিডল পার্ট যদি ভাঙা যায় সেটা হবে 2, লোয়ার পার্ট যদি ভাঙা যায় সেটা হবে 3। তাহলে 1 নাম্বার বোন হলো হিউমারাস, 2 নাম্বার বোন হলো রেডিয়াস আলনা, 3 নাম্বার বোন হলো ফিমার, 4 নাম্বার বোন হলো টিবিয়া ফিবুলা। যদি আমি বলি ফিমারের আপার পার্ট ভাঙছে, তাহলে ফিমার মানে কত নাম্বার বোন, বোন নাম্বার 3। আর যদি আপার পার্ট মানে কি বলছি, নাম্বার 1 আপার, তাহলে 3-1। তাহলে আমাকে যদি লিখে দেয় যে ফ্র্যাকচার 3-1, তাহলে আমি বুঝে যাব যে ফিমারের আপার পার্ট ভাঙা। যদি বলা হয় ফ্র্যাকচার 4-1, তাহলে আমি বলবো কি টিবিয়ার আপার অংশ। যদি বলা হয় যে ফ্র্যাকচার 2-3 লেখা থাকে, 2 মানে আমি বুঝে নিব যে ইট ইজ দ্য রেডিয়াস আলনা, আর 3 মানে কি ডিস্টাল মানে লোয়ার পার্ট।
হ্যাঁ, তাহলে 2 3 বলতে ডিস্টাল পার্ট। সুতরাং ওরা এইভাবে ভাগ করেছে। 1 2 3 4 চারটা বোনকে এইভাবে ভাগ করেছে, করে আবার প্রক্সিমাল পার্ট ভাঙা হলে 1, মিডল পার্ট ভাঙা হলে 2 আর 3। তাহলে 2 নাম্বারে ওরা দেখো এখানে নাম্বারিং গুলো বুঝাইছে এই ছবিতে। 3 2 মানে এটা কি শেফটের 2, মিডল মানে 2 মানে 2। প্রথম নাম্বারটা হচ্ছে বোন নাম্বার, দ্বিতীয় নাম্বার হচ্ছে কোন রিজন, দ্বিতীয় নাম্বারটাতে বোঝায় রিজন, প্রক্সিমাল পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট, এগুলো নাম্বার। এখানে দেখো বোঝাচ্ছে কত, এখানে বোঝাচ্ছে 12। 12 মানে 1 মানে হিউমারাসের ভাঙ্গা, 2 মানে মিডল পার্ট অফ দ্য ভাঙ্গা। হ্যাঁ, 11 বোঝাচ্ছে, তার মানে 1 মানে হিউমারাস, 1 মানে প্রক্সিমাল পার্ট অফ দ্য হিউমারাস, মানে আপার পার্ট, এইটা এরকম করে বোঝাতে যাচ্ছে এখানে 1 3। এই আমার মনে হয় এই ক্লাসিফিকেশনটাও ইজি, মনে রাখাও ইজি, তোমরা এটাও মনে রাখতে পারবা ইজি। আমরা ক্লাসিফিকেশন সম্বন্ধে অনেক সময় কাটাই ফেলছি, কারণ ক্লাসিফিকেশন না বুঝলে বাকিটা বোঝানো যাবে না। সেই জন্য ইয়েতে এই যে এটা আমি বলছিলাম 1 2 3 প্রক্সিমাল এন্ড ডিস্টাল পার্টকে এইভাবে ক্লাসিফাই করেছে। নাও আমরা একটা ফ্র্যাকচার কেস আসলে হাউ উই ডায়াগনোসিস দ্য কেস, আমরা কিভাবে ডায়াগনোস করতে চাই। আমরা প্রথমেই যে কোনো জন্য দেখা যায় একটা হিস্ট্রি অফ ট্রমা থাকে ফ্র্যাকচারের জন্য, একটা ট্রমা হয়েছিল, বলে যে মোচড় দিয়েছিল, গাছ থেকে পড়ে গিয়েছিল, হ্যাঁ, বা উপর থেকে পড়ে গিয়েছিল, ছাদ থেকে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ইত্যাদি ইত্যাদি এরকম বলে, হ্যাঁ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে ইত্যাদি। তখন আসলে আমরা কি দেখি, হিস্ট্রি অফ ট্রমা পাই, তারপর সিমটমস এন্ড সাইন। একটা যদি জিজ্ঞেস হাউ হোয়াট আর দ্য সিমটমস এন্ড সাইন ফ্র্যাকচার, কমন সিমটমস এন্ড সাইন বললে তোমরা এই 6টা জিনিস লিখে দেবা। একটা পেইন এন্ড টেন্ডারনেস থাকে, এক নাম্বার থেকে হিস্ট্রির মধ্যে থাকে হিস্ট্রি অফ ট্রমা। আর সাইন্স এন্ড সিমটমের মধ্যে পেইন এন্ড টেন্ডারনেস, সোয়ালিং থাকে, যে জায়গা ভেঙে যায় সেই জায়গায় তো যেহেতু হেমাটোমা ফর্মেশন হয়, ভিতরে ব্লিডিং হয়, যেন সোয়ালিং হয়, ডিফর্মিটি হয়। হাড়টা ভেঙে যদি বরাবর থাকে তাহলে দেখা যায় কোন ডিফর্মিটি নাই, যদি নড়ে চড়ে যায় তাহলে তো ডিফর্মিটি হবে, মানে আঁকা বাঁকা হয়ে যায়, হাড়টা বাঁকা হয়ে আছে, ফুলে গেছে। ডিফর্মিটি হয়। বনি ক্রিপিটা যে জায়গায় ভাঙছে এখানে যে না আমি হে তখন কাজ করতে পারবো না, সো লস অফ ফাংশন অফ দিস হ্যান্ড, সো লস অফ ফাংশন। আর নার্ভ এন্ড ভাস্কুলার ইনজুরি, আমার রেডিয়াস নেটের সমস্যা হচ্ছে না? ওকে স্যার। তোমাদের এই বন্ধ করো, এই জাস্ট এ মিনিট, ওকে স্যার, ওকে স্যার, আমি একটু জায়গাটা চেঞ্জ করেছি আমার রুমে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জাস্ট এ মিনিট, আমি একটু রেডি হই। শেষ এখানে মানে নেটটা ভালো পাওয়া যাবে, এই জন্য আমি এখানে আসছি। জি স্যার, এখন কি আমরা দেখতে পাচ্ছ আমাকে? জি স্যার, আপনাকে দেখা যাচ্ছে স্যার। আমরা তাহলে শুরু করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, রুমের মধ্যে নেটটা বন্ধ, দরজাটা বন্ধ থাকলে এসি ছাড়লে হয় না। ওকে স্যার। ওকে, সুমন আসছে কে এটা? আমাদের, আমার কি এটা চলে গেছে আবার? Can you see me? হ্যালো, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, কিন্তু শেয়ার স্ক্রিন তো মনে হয় দেন নাই এখনো। ও, শেয়ার স্ক্রিন আবার লাগবে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Disturb হচ্ছে কেন?
থ্যাংক ইউ। মানে প্রতিবার চলে গেলে প্রতিবার শেয়ার স্ক্রিনে আসতে হবে। জি স্যার। এখন আসছে? জি স্যার, চলে আসছে। ওকে, ঠিক আছে। আমরা সাইন সিম্পটম গুলো বলতেছিলাম। হ্যাঁ, ফ্র্যাকচারের 6টা সাইন সিম্পটম। আমি নিউরোভাস্কুলার ইনজুরি বলছিলাম যে রেডিয়াস আলনা যদি ভাঙে তার ডিস্টালি আমি সবসময় তার রেডিয়াল পালস আছে কিনা আমরা দেখে নিব, এবং ভাস্কুলার ইনজুরি আছে কিনা, ফিঙ্গার টিপ গুলো আমি দেখবো যে ব্লিডিং আছে কিনা, তার এখানের মধ্যে সার্কুলেশন আছে কিনা। চাপ দিলে সাদা হয়ে গিয়ে, চাপ দিলাম সাদা, ছেড়ে দিলাম আমি যদি এরকম আঙ্গুল দিয়ে চাপ দিই তাহলে নেল ব্যাটটা সাদা হয়ে যাবে, ছেড়ে দিলে 1 2 3 বলার সাথে সাথে লাল হয়ে গেল আবার। হ্যাঁ, চাপ দিলে সাদা হয়ে যাবে কিন্তু ছেড়ে দিলে আবার লাল হয়ে যাবে। এই নেল ব্যাটটাকে চাপ দিলে সাদা হয়, আবার ছেড়ে দিলে লাল হয়ে যায়। 1 2 3 বলার সাথে সাথে সাদা হয়ে যায়, তাহলে বোঝা গেল ক্যাপিলারি সার্কুলেশন আমার ঠিক আছে। তাহলে ফ্র্যাকচারের পরে, ফ্র্যাকচারের কারণে হাড়ের ওই অংশে যদি স্পাইক লেগে অনেক সময় আর্টারি নার্ভ হয়ে যায়। আর নিউরোলজিক্যাল ডিফেক্ট কিভাবে দেখবো, মনে করো হাত যদি মুঠি করতে খুলতে পারে তাহলে তার অল টেন্ডনস আর ওয়ার্কিং অর নার্ভ আর ওয়ার্কিং। টেন্ডন গুলো কাজ দিয়ে অ্যাক্টিভিটি হচ্ছে নার্ভ দিয়ে যদি কাজ করতে থাকে আঙ্গুলের বেলায়। সেই জন্য আমরা নিউরোভাস্কুলার ডেফিসিয়েন্সি, সেন্সরি এবং মোটর ফাংশন দুইটাই আমরা দেখবো। ফ্র্যাকচারের ডিস্টাল পার্টের সেন্সরি এবং মোটর দুইটাই আমরা এক্সামিনেশন করবো। এই জন্য নিউরোভাস্কুলার ডেফিসিয়েন্সি আছে। দিস আর দ্য এক্সাম্পল। নাও হাউ উইল ডায়াগনোসিস দ্য ফ্র্যাকচার? For the diagnosis of the fracture, we shall do the X-ray. আমরা তিনটা সাধারণত ফ্র্যাকচারের জন্য তিনটা জিনিস ইউজ করি। এক নাম্বার হলো এক্সরে। এক্সরে দিয়ে আমরা সবসময় এক্সরে করার সময় প্রক্সিমাল এন্ড ডিস্টাল জয়েন্টকে আমরা, এই যে দেখো এখানে ডিস্টাল জয়েন্ট এসে আমরা ফোর আর্মের এক্সরে করেছি। ডিস্টাল জয়েন্ট হলো রিস্ট জয়েন্ট আর প্রক্সিমাল জয়েন্ট এলবো। সুতরাং আমরা যখন লিখবো কোনো এক্সরে রিকোজিশন দিব কোনো পেশেন্টের জন্য, এক্সরে মনে করে একটা বাচ্চা আসলো তার ফোর আর্মের পেইন নিয়ে, আমার মনে হচ্ছে যে এক্সরে করা দরকার, তাহলে আমি কি লিখবো? এক্সরে অফ দ্য ফোর আর্ম ইনক্লুডিং দ্য এলবো এন্ড রিস্ট জয়েন্ট, এপি এন্ড ল্যাটারাল ভিউ। দুইটা ভিউ করব, এটলিস্ট 2 ভিউ, 2 স্পেশাল অন রিকোয়েস্ট। হ্যাঁ, 2 ভিউ করব, 2 স্পেশাল ভিউ করব। আমরা উপরের দুইটা জয়েন্টকে আমরা ইনক্লুড করব এবং দুইটা ভিউ করব। এক্সরের জন্য দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। এক্সরে শুড ইনক্লুড 2 ভিউস এন্ড শুড ইনক্লুড প্রক্সিমাল এন্ড ডিস্টাল জয়েন্টস। এটা সুতরাং যদি আমি একটা পেশেন্টের ফিমারে ফ্র্যাকচার আছে কিনা, শেফটের ফ্র্যাকচার আছে কিনা বুঝতে চাই, তাহলে আমি কি এক্সরে করব? এক্সরে অফ দ্য থাই ইনক্লুডিং হিপ জয়েন্ট এন্ড নি জয়েন্ট। এইগুলো তাহলে দুইটা জয়েন্টকে আমি ইনক্লুড করলাম। আর ভিউ কি লিখবো? এপি এন্ড ল্যাটারাল ভিউ করব। যদি টিবিয়া দেখতে চাই তাহলে এক্সরে অফ দ্য লেগ ইনক্লুডিং নি জয়েন্ট এন্ড অ্যাঙ্কেল জয়েন্ট, এপি এন্ড ল্যাটারাল ভিউ। বুঝতে পেরেছো? যদি আমি আর্ম দেখতে চাই তাহলে কি করব? আমি যদি হিউমারাস দেখতে চাই, এক্সরে অফ দ্য আর্ম ইনক্লুডিং শোল্ডার এন্ড এলবো জয়েন্ট, এপি এন্ড ল্যাটারাল ভিউ। মানে যেই অংশটা দেখবো তার উপরের জয়েন্ট এবং নিচের জয়েন্টকে আমরা ইনক্লুড করব এবং এপি এন্ড ল্যাটারাল ভিউ করাবো। দিস ইজ দ্য এক্সরে। অর্থোপেডিক্সের জন্য এক্সরে খুবই এসেনশিয়াল। এক্সরে দিয়েই আমরা 90% 95% কেস আমরা ডায়াগনোসিস করতে পারি। তো তার বাইরে আরো কিছু আমাদের ইকুইপমেন্ট আছে, আমরা সেটা করি। সিটি স্ক্যান করি অনেক সময়। যেমন মনে করো টিবিয়ার প্রক্সিমাল পার্টে যে ফ্র্যাকচার থাকে, এইরকম গুঁড়ো গুঁড়ো ফ্র্যাকচার এক্সরেতে ভালো দেখা যায় না। এখানে দেখো ফ্র্যাকচার হয়ে অনেক গুঁড়ো গুঁড়ো হয়ে আছে, যেটা এক্সরে দুইটা ভিউতে ক্লিয়ার দেখা যায় না। সেই জন্য আমরা সিটি স্ক্যান উইথ 3D রিকনস্ট্রাকশন, তোমরা যেমন 3D সিনেমা দেখো না, 3D সিনেমার মতো আমাদের এই সিটি স্ক্যানের মধ্যে 3D রিকনস্ট্রাকশন আছে। এখানে দেখো বোনটাকে কেমন তরতাজা করে ক্লিয়ার করে বোঝাই দিচ্ছে যে এটা ভাঙছে। দেখো এপি ভিউতে এই যে প্যাটেলাটা দেখা যাচ্ছে, এপি এটা, এই দেখো এটাকে একটু রোটেট করে দিয়েছে প্রথম, এরকম করে তুললো, একটু রোটেট করছে, তার পিছনে গেলে কি দেখা যায়, দেখো এটা পোস্টেরিয়র অ্যাসপেক্ট চলে আসছে, এটা লাস্টে দেখো একবার পোস্টেরিয়র অ্যাসপেক্ট চলে আসছে। হ্যাঁ, সুতরাং এতে আমরা সিটি স্ক্যান করলে একটা ফ্র্যাকচারের অল ফ্র্যাগমেন্ট রোটেট করে করে তার চারিদিকে 4টা সারফেসে আমরা ক্লিয়ার করে দেখতে পারি এবং
তার ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট এন্ড কনফিগারেশন গুলো ভালো বুঝতে পারি। এই জন্য ইট ইজ হেল্পফুল টু সি দ্য ডিসপ্লেসমেন্ট এন্ড বোনি কনফিগারেশন ইন 3D রিকনস্ট্রাকশনস। এক্সাম্পল, কোথায় কোথায় আমরা এটা করতে দিই? সাধারণত আমরা টিবিআর ফ্র্যাকচারের জন্য করতে দিই, টিবিআর আবার এন্ডে ফ্র্যাকচার হলে, এবং হিউমারাসের কন্ডাইল ফ্র্যাকচার হলে, অথবা ফিমারের কন্ডাইল ফ্র্যাকচার হলে, এবং পেলভিস এসিটা বললাম। এই দেখো পেলভিসের ফ্র্যাকচার এখানে, এই দেখো আমি ঘোড়ায় পোস্টেরিয়র সাইডে তুলছে, এখানে তার ফ্র্যাকচার আছে, এই যে এখানে ফ্র্যাকচার, এখানে ফ্র্যাকচার, এসিটা বললাম ইনভলভ হয়ে গেছে, এটা বোঝার জন্য করা হয়েছে। তাহলে অর্থোপেডিক্সের কি কি লাগে? রেডিওলজি একটা লাগে, এক্সরে লাগে, 2 নম্বর সিটি স্ক্যান অনেক সময় লাগতে পারে, 3 নম্বর অনেক সময় এমআরআই লাগে। এমআরআই কেন করি? এমআরআই ইজ হেল্পফুল টু সি দ্য অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য বোন হওয়ার জন্য। অনেক সময় বোনে ব্লাড সাপ্লাই কমে গিয়ে বোন ডেড হয়ে যায়, ডেড বোন গুলো বোঝার জন্য আমরা এই এমআরআই করি। আর বোনের টিউমার, এই যে দেখো অস্টিওসার্কোমা হয়েছে, এখান থেকে অস্টিওসার্কোমা হয়ে তার এই দেখো সফট টিস্যুতে ছড়ায় গেছে, টিউমার বোন থেকে ছড়ায় সফট টিস্যু চলে আসে। এটা বোঝার জন্য এক্সরেতে হলে এটা বুঝতে হবে। দেখো এক্সরেতে এটা বোঝা যাচ্ছিল না, এক্সরের মধ্যে শুধু এই অংশটা দেখা যাচ্ছে, সফট টিস্যু বোঝা যাচ্ছে না। ক্লিয়ার বোঝার জন্য কতটুকু পরিমাণ আসছে সেটার জন্য এমআরআই করতে হবে। সুতরাং টিউমারের এক্সটেনশন বোঝার জন্য, স্প্রেড বোঝার জন্য আমরা এমআরআই করতে পারি, অথবা কোনো নিউরোভাস্কুলার ইনজুরি এবং অন্যান্য কিছু ভাস্কুলার সফট টিস্যু ইনজুরি বোঝার জন্য, ফ্র্যাকচারের সাথে আরো কোনো সফট টিস্যু ইনজুরি আছে কিনা সেটা বোঝার জন্য আমরা অনেক সময় এমআরআই করি। কোনো কোনো ফ্র্যাকচার হেয়ার লাইন ফ্র্যাকচার থাকে যেটা একসাথে বোঝা যায় না, তখন এমআরআই করলে সেই দাগটা পাওয়া যায়, সেই সফট টিস্যু ইনজুরি এবং ফ্র্যাকচারটা বোঝা যায়। হেয়ার লাইন ফ্র্যাকচার বোঝার জন্য অনেক সময়, যেমন ফ্র্যাকচার নেক অফ ফিমার, ফ্র্যাকচার অ্যাভাস্কুলার নেক্রোসিস এবং টিউমার এক্সটেনশন বোঝার জন্য এমআরআই করে। এক্সরে দিয়ে করতে পারি, কিছু কিছু স্পেশাল ক্ষেত্রের জন্য সিটি স্ক্যান লাগে স্যার, কিছু কিছু স্পেশাল কেসের জন্য এমআরআই লাগে। যদি বলে হোয়াট ইজ দা, তোমাদের কোশ্চেনটা যদি এরকম আসে রিটেনের জন্য, হোয়াট ইজ ফ্র্যাকচার, ডিফাইন ফ্র্যাকচার, ক্লাসিফাই ফ্র্যাকচার, হোয়াট ইজ দা ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য ফ্র্যাকচার, হাউ ইউ উইল ডায়াগনোসিস ফ্র্যাকচার, তাহলে আমি কিন্তু এই কোশ্চেন ব্রড কোশ্চেনটা পড়াই দিলাম। ডেফিনেশন ফ্র্যাকচার পড়াইছি, ক্লাসিফিকেশন তোমরা একটা দুইটা ক্লাসিফিকেশন বলতে পারো। 3 নম্বরে ক্লিনিক্যাল ফিচার্স আমি বলে দিয়েছি, হিস্ট্রি কি, সিমটমস কি আসবে, সাইন কি আসবে, এবং এখন রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কিভাবে করতে হয়, এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই বলে দিলাম। এন্ড নাও কামস টু what is the management of the fracture. যদি কোশ্চেন বলে যে how you will manage the fracture, now come to the management of the fracture. ম্যানেজমেন্ট জানার আগে আমাকে জানতে হবে যে ম্যানেজমেন্ট, তোমরা আগে নিজে নিজে চিন্তা করতে থাকো যে জিনিসটা আমি বলি, একটা রোগী আমি আগে বলেছিলাম তুমি ডাক্তার হয়ে গেছো, তুমি একটা সাভারের একটা ক্লিনিকে, গ্রামের কাছে একটা ক্লিনিকে, তুমি নিজে একটা ক্লিনিক দিয়েছো, তোমার ওইখানে রোগীরা আসলো, তোমার রাস্তার সামনে দিয়ে এক লোক মোটরসাইকেল চালাতে থেকে অ্যাক্সিডেন্ট করে তোমার ক্লিনিকে দৌড়াই 4 জন লোক ধরে নিয়ে আসলো, তুমি প্রথম তাকে কি করবা, হাউ উইল এক্সপেক্ট দিস থিং। তাহলে আমরা ফ্র্যাকচারের ম্যানেজমেন্টের কি প্রিন্সিপাল হওয়া উচিত, এইম অফ ফ্র্যাকচার কি হওয়া উচিত? এক নম্বর হচ্ছে যদি আমরা একটা ফ্র্যাকচার পাই, তাহলে যে টু রেস্টোর দ্য অ্যানাটমি ব্যাক টু ইটস নর্মাল অর অ্যাজ নিয়ার টু নর্মাল এজ পসিবল। মানে একটা ফ্র্যাকচার হাড্ডি ভেঙে এরকম 2 টুকরো হয়ে আছে, একটাতে একটা ডিসপ্লেসড হয়ে আছে, আমার দায়িত্ব হবে কি, সেটা আমাদের ট্রিটমেন্টের উদ্দেশ্য হবে সেটাকে আবার নর্মাল জায়গায় ফিরিয়ে এনে দেওয়া, মানে একটা ফ্র্যাকচারকে আবার নর্মাল অ্যালাইনমেন্টে ফিরিয়ে এনে দেওয়া। যদি 100% নর্মাল না পারি, নিয়ার নর্মাল মানে করে 80% নিয়ে আসলাম, অনেকগুলো আছে 80% হলে অ্যাকসেপ্টেবল হয়, কাছাকাছি থাকলে আমরা সেটা মেনে নিব, কতটুকু থাকবে না থাকবে সেটা পরের ব্যাপার। তো তাহলে to restore the anatomy back to its normal or near normal নিয়ে আসা as possible। আর এক নম্বর হলো আমি শুধু অ্যানাটমি রেস্টোর করে দিলাম, তার হাতের হাড্ডি 2টা কাছাকাছি লাগাই দিলাম, কিন্তু 3 মাস পর হাড্ডি জোড়া লাগলো, কিন্তু সে হাত দিয়ে কোনো কাজ করতে পারলো না, বা পায়ের হাড্ডি লাগাই দিলাম, পা দিয়ে কোনো কাজ করতে হাঁটতে পারে না, তাহলে কি লাভ হলো? তা না। সুতরাং তাকে তার ফাংশনাল ডিসেবিলিটিও তাকে দূর করে দিতে হবে। তাহলে 1 নম্বর হলো অ্যানাটমিক্যাল ডিসেবিলিটি কারেকশন করতে হবে, 2 নম্বর হলো ফাংশনাল ডিসেবিলিটিকেও আমাকে তাকে দূর করতে হবে। ফাংশনাল ডিসেবিলিটি কারেকশন করার জন্য কি লাগে? ব্যায়াম দেওয়া, এক্সারসাইজ দেওয়া, ফিজিওথেরাপি দেওয়া। এই জন্য এটা দিয়ে হচ্ছে অর্থোপেডিক সার্জন করে দেবে অ্যানাটমিক্যাল কারেকশন, আর ফাংশনাল ডিসেবিলিটি কারেকশন করবে বাই ফিজিওথেরাপিস্ট। তো এই দুইটার একটা এইম অফ ফ্র্যাকচার ম্যানেজমেন্ট, অ্যানাটমিক্যাল কারেকশন, এন্ড 2 নম্বর হলো ফিজিওলজিক্যাল কারেকশন। দুইটা জিনিস হচ্ছে এইম। এখন এই এইমের জন্য আমাদের যে আমার যারা পুরান ছাত্র সবাই জানে আমি আর দেয়া পড়াইতে পছন্দ করি। এই অনেকে 2টা আর বলে, অনেকে 3টা আর বলে, আমি 5টা আর বলি। 5টা আর মনে রাখলে একটা ফ্র্যাকচার তোমার বাস্তব জীবনেও কাজে লাগবে, প্র্যাকটিক্যালি তুমি কোনোদিন ফেল হবে না, এবং
তুমি টিচারদেরকে অ্যান্সার দিতে ফেল হবে না, এবং তুমি ম্যানেজমেন্টও ভালো জানতে পারবে। প্রথম এক রোগীটা যখন আমি বললাম এই সাভারের অ্যাক্সিডেন্ট কেসটা তোমার ক্লিনিকে নিয়ে আসলো, তুমি তার অ্যাটেন্ডিং ফিজিশিয়ান, অ্যাটেন্ডিং ডক্টর, তাহলে তোমার প্রথম দায়িত্ব কি হবে? রিকগনিশন করা। এই লোকটা যে আসলো তার কি হয়েছে, তাকে চিহ্নিত করা যে তার কোন জায়গায় কি সমস্যা, তাই না? দিস ইজ কল্ড দ্য রিকগনিশন। ভাই আপনি আসছেন, আপনার কি সমস্যা, কোন জায়গায় কি সমস্যা হয়েছে এটা জানা। 2 নম্বর হচ্ছে লোকটা দেখা গেল যে রিকগনিশন করতে করতে তার রেসপিরেশন ঠিক নাই, তার পাস ঠিক নাই, সে শকে চলে যাচ্ছে, তাহলে তাকে আগে রিসাসিটেশন করতে হবে। এখন আমি যদি সে আসার পরে এই তাড়াতাড়ি নিয়ে যান, এক্সরে করে আনেন, এক্সরে করতে করতে তো লোকটা এক্সরে মেশিনে তুললে সে মরে যাবে, সেটা কি উচিত হবে আমার? তা উচিত হবে না। তাহলে তাকে আমি আসার পরই আমি তার হিস্ট্রি নিতে থাকবো, পালস দেখতে থাকবো, ব্লাড প্রেসার মাপতে থাকবো, তার কোনো জায়গায় ব্লিডিং হচ্ছে কিনা সেটা আমি দেখতে থাকবো। ব্লিডিং হলে ওই জায়গাটা প্যাক দিয়ে আমি বন্ধ করে দিব, তাই না? বন্ধ করে ব্লিডিং বন্ধ না করতে পালস ব্লাড প্রেসার চলে যাবে। আমি যদি এইগুলো না করে তাকে ইনভেস্টিগেশন করতে পাঠাই দিলে তো সে মরে যাবে। তো এবং তার যদি কোনো অ্যানালজেসিয়া লাগে সেটা দিব, লোকটাকে আমি আগে রিসাসিটেট করবো। সুতরাং এটা হবে আমার দায়িত্ব, দিস ইজ কল্ড রিসাসিটেশন। তারপরে আমি তার ইনভেস্টিগেশন করে এনে আমি বুঝবো তার কি ওপেন, তার কি ফ্র্যাকচারটা কি তার ডিসপ্লেসমেন্ট হয়ে আছে কি নাই। যদি আনডিসপ্লেসড হয় তাহলে তো আমার বড় কিছু লাগবে না, সিম্পল একটা ইমোবিলাইজেশন করে দিলে হবে। আর যদি ডিসপ্লেস হয়ে থাকে তাহলে ডিসপ্লেস ছিল, আমি টেনে এনে জায়গায় বসাই দেবো, তাই না? আর যদি আনডিসপ্লেস জায়গায় ছিল, জায়গায় অবস্থায় যেন থাকে সেটাকে আমি রিটেনশন করা, সেই জায়গায় থাকার মতো আমি ব্যবস্থা করে দেবো। এটার নাম হচ্ছে রিটেনশন বা ইমোবিলাইজেশন। আর 4 নাম্বার হলো রিহেবিলিটেশন। আমি বলছিলাম এইগুলো করিডোরে তুমি ফিজিওথেরাপিস্টকে পাঠাতে হবে, উনি তারপরে থেরাপি দিয়ে যাতে ফাংশনাল, তার হাড়টা জোড়া লাগার পর সে যেন ওই লিম্বের, ওই হাতের, ওই পায়ের, ওই যেই জায়গায় ভাঙা ছিল সেই জায়গার যেন আবার নর্মাল ফিজিওলজিতে সে নর্মাল ফিজিওলজি ফাংশন করতে পারে, সেই ব্যবস্থা করে দেবে। তাহলে আমাদের ফার্স্ট হলো রিকগনিশন, ফার্স্ট আরে, সেকেন্ড আরে রিসিস্টেশন, থার্ড আরে রিডাকশন, 4 নাম্বার রিটেনশন, এন্ড 5 নাম্বার রিহেবিলিটেশন। এইভাবে 5টা আর্টের মধ্যে দিস ইজ দ্য প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। তার মানে সাভার থেকে আসুক, কুড়িগ্রাম থেকে আসুক, চিটাগং থেকে আসুক, যেখান থেকে একটা ফ্র্যাকচার আসলে আমি এই 5টা আরকে মনে রেখে যদি আমি আগায় যাই, আমি কোনোদিন ফেল করব না, আমি কোনোদিন অ্যান্সার দিতে ফেল করব না, রোগীর কাছেও ফেল করব না। দিস ইজ দ্য মোস্ট প্র্যাকটিক্যাল থিং। নাও কাম ইচ এন্ড এভরি ওয়ান থিং। রিকগনিশন আমি বলেই ফেলেছি, রিকগনিশন মিন দ্য ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। ইউ আস্ক দ্য হিস্ট্রি অফ দ্য পেশেন্ট। ভাই আপনার কি হয়েছিল? উনি বলবে যে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। ভাই আপনার কি হয়েছিল? উনি বলবে আমি গাছতে পড়ে গেছিলাম। ও বলবে বাচ্চা আম খাইতে গাছে উঠছিল, পড়ে গেছে, ডাল ভেঙে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে, বলবে। হ্যাঁ, there will be the history of trauma. Then you open, expose the place, কোন জায়গাটায় তার হয়েছে। হ্যাঁ ঠিক আছে, হাতটা ভাই কাপড়টা তুলে দেখান। সাধারণত আমরা একটা লিম্বের সাথে আরেকটা লিম্ব, দুইটা লিম্বকে সবসময় মিরর দেখি, আমরা একটার সাথে একটা কম্পেয়ার করে দেখি। ভালো হাতটা দেখে সোজা আছে, এই হাতটা বাঁকা হয়েছে, তাহলে বোঝা গেল এটা ডিসপ্লে হয়েছে। তাইলে আমরা কি দেখবো ওইখানে? তার ইন্সপেকশন, মানে লুক, ফিল, মুভ। অর্থোপেডিক্সে 3টা, সার্জারিতে যেমন আমরা ইন্সপেকশন, পালপেশন, পারকাশন 3টা জিনিস করি, এখানে আমরা অর্থোপেডিক্সে করব লুক, ফিল, মুভ। লোকের মধ্যে ইন্সপেকশন কি দেখবো? এখানে কোনো কাটা চেরা আছে কিনা, ওই যে আমি বলছিলাম ওপেন ফ্র্যাকচার আছে কিনা, ছবিটা প্রথম দেখাইছিলাম যে হাড্ডি ভেঙে ফোটা হয়ে গেছে, ওপেন ফ্র্যাকচার আছে না, এটা ক্লোজ ফ্র্যাকচার, এটা আমি দেখে নিব। 2 নম্বর পয়েন্ট হবে কি, কোন ভাস্কুলার ইনজুরি আছে কিনা, যে জায়গায় ভাঙছে তার ডিস্টাল পার্টটা ভাঙার ডিস্টালি পালসটা আছে কিনা। যদি পালস না থাকে ডিস্টালি, তাহলে বোঝা গেল ওই হাড়টা ভেঙে তার পাশের ভেসেলটাকে ছিঁড়ে ফেলেছে, সেই জন্য তার ডিস্টালে কোনো পালস নাই। আর যদি দেখে যে না পালস ইনটেক্ট আছে, তাহলে বোঝা গেল যে না, ফ্র্যাকচারের সাথে কোনো ভাস্কুলার ইনজুরি হয়নি। তার ফ্র্যাকচার যেখানে আছে তার ডিস্টাল নিউরোলজিক্যাল আছে কিনা, তার মানে তার ওই জায়গায় মোটর ফাংশন আছে কিনা এবং সেন্সরি আছে কিনা। যদি এই জায়গায় ভাঙে, আমি তো হাতে ধরলে এখানে বুঝি যে বলে তার সেন্সেশন আছে এবং মুভমেন্ট করতে পারে, হাতের মোটর ফাংশন থাকে, তাহলে বুঝা গেল তার মোটর সেন্সরি ঠিক আছে। আর যদি দেখা যায় যে না, সে আঙ্গুল নাড়াতে পারছে না, তাহলে তার মানে মোটর ইম্পেয়ারমেন্ট আছে। তার এখানে ধরলাম সেন্সরি নাই, তার মানে বোঝা গেল তার সেন্সরি ইম্পেয়ারমেন্ট। তাহলে নার্ভো সাথে ফ্র্যাকচারের সাথে নার্ভো ইনজুরি হয়েছে বুঝে নিব। তাহলে এই দুইটা দিয়ে আমরা ফ্র্যাকচার বুঝে নিব, 3টা কোশ্চেনের মাধ্যমে। আমরা অনেক সময় হয় কি, দেখা গেল যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আসছে, পা থেকে রক্ত ঝরছে, আমার মনে হয়েছে যে পাই ভাঙছে, আমি শুধু পাটা নিয়েই ব্যস্ত থাকি, আমি আরো দেখি না তার অন্য কোনো কিছু আছে কিনা। আমি এই পায়ের রক্ত ঝরা এবং এ বন্ধ করে দিয়ে ব্যান্ডেজ দিয়ে আমি কিন্তু নেক্সট আরেকটা এক্সামিনেশন যেতে হবে। আমি তার চেস্ট দেখতে হবে, অ্যাবডোমেন দেখতে হবে, কারণ সে যে ইনজুরি হয়েছে পায়ে, সে পরে যাওয়ার সাথে সাথে তার চেস্টও ব্যথা পেতে পেতে, তার দেখা রিবে ফ্র্যাকচার থাকতে পারে, অ্যাবডোমেনে কম্প্রেশন হয়েছে, তার স্প্লিন ফ্র্যাকচার থাকতে পারে, স্প্লিন ইনজুরি হতে পারে, লিভার ইনজুরি হতে পারে, ব্লাডার ইনজুরি হতে পারে, ইউরেথ্রা ইনজুরি হয়ে দেখা যাবে। তুমি যদি দেখো তার জেনিটালিয়া দিয়ে, হ্যাঁ,
যদি তার ব্লাড আসতেছে তাহলে বুঝবা যে দেয়ার ইজ দ্য ইনজুরি টু তার মানে ইউরেথ্রা। এই যে এইগুলো রেকটাম দিয়ে যদি আসে তাহলে বোঝা যায় তার অ্যাবডোমেনে কোনো ইনজুরি হয়ে ব্লিডিং হয়েছে। তাহলে আমরা শুধু যে জিনিসটা নিয়ে আসবে শুধু সেটার দিকেই তাকায় থেকে থাকবো না। আমরা প্রায় এই ভুলটা করি। এই ভুলের কারণে আমাদের অনেক ভাই বোন মা বাবা অনেকেই আমাদের চোখের সামনে মারা যায়, আমরা ডায়াগনোস করতে পারি না। আমরা যে জায়গায় ফ্র্যাকচার হাত ভাঙছে শুধু হাত নিয়ে ব্যস্ত, তার যে অ্যাসোসিয়েটেড অন্য জায়গায় আরেকটা ইনজুরি আছে সেটার দিকে খেয়াল করি না, সে কিন্তু ওইটার কারণে সে মারা যাচ্ছে, সে শকে চলে যাচ্ছে। রিবে ফ্র্যাকচার, নিউমোথোরাক্স হচ্ছে, শ্বাস নিতে পারছে, সে ওইদিকে মরে যাচ্ছে, আর আমি এটা নিয়ে ব্যস্ত, আমি মনে করতেছি রেডিয়েশন ঠিক করে দিলে ঠিক হয়ে গেল। সুতরাং আমাদের ফার্স্ট রিকগনিশন টু বি ডান whether it is open fracture or closed fracture, whether any vascular injury, one of the nerve injury or any visceral injury, etc. other কোনো associated injury আছে কিনা এটা বের করতে হবে। রিকগনিশনের মধ্যে ফার্স্ট আর এর এই চারটা কাজ। নাও কাম টু দ্য সেকেন্ড আর। সেকেন্ড আর বলছেন রিসাসিটেশন, আমি বলেই ফেলেছি। তো রোগী আসলো, তুমি পালস ব্লাড প্রেশার দেখতে দেখলা এরকম ইনজুর হয়ে আছে, তার পালস কম, ব্লাড প্রেশার কম, তার মানে তার হেমোডাইনামিক্যালি আনস্টেবল। সুতরাং আমরা রিসাসিটেশন করব। আমরা ATLS প্রোটোকল তোমরা অবশ্যই পড়েছো। ATLS প্রোটোকলে ABCDE পাঁচটা অক্ষর আছে। এ দিয়ে কি এয়ারওয়ে, বি দিয়ে কি ব্রেদিং, সি দিয়ে সার্কুলেশন, ডি দিয়ে ডিসেবিলিটি এন্ড ড্রেসিং, ই দিয়ে হইছে এক্সপোজার। এই পাঁচটা জিনিস আমরা একটা একটা অ্যাসেস করব। এ দিয়ে শুড এনশিওর দ্যাট দ্য এয়ারওয়ে ইজ ক্লিন, ঠিকভাবে মুখের মধ্যে কোনো ময়লা আবর্জনা মুখ বন্ধ হয় নাই। উপর থেকে একটা লোক, তোমার বাবা একটা নতুন বিল্ডিং করছে, ছাদে অনেক লোক কাজ করতেছে, একটা শ্রমিক ঠাস করে পড়ে গেল, পরে গিয়ে নিচে দেখা গেল যে বালির যে ওইখানে কাজ করার জন্য যে স্যান্ড বালু যে রেখেছিল, ইটা বালু বালির উপর পড়লো, সে তার নাক মুখ দিয়ে বালু ঢুকে মুখ বন্ধ হয়ে রয়েছে। সুতরাং তুমি তার এদিকে তার ফ্র্যাকচার হয়েছে কিনা, তুমি ভার্টিবাল কলাম আর পা দেখতেছো, এদিকে তার মুখ বন্ধ হয়েছে তাহলে তো হয় না। সে রেসপিরেশন নিচ্ছে কিনা, তার মুখে বালু ছাই এগুলো ময়লা আবর্জনাতে বন্ধ হয়ে সে রেসপিরেশন নিচ্ছে কিনা। বুড়িগঙ্গা নদীতে প্রায় তোমরা দেখো নৌকাডুবি হচ্ছে, তুললে প্রথমে তার এয়ারওয়ে পানি দিয়ে দিয়ে ময়লা আবর্জনা, ওই নদীর ময়লা কাদা এগুলো মুখ বন্ধ হয়ে আছে দেখতে হবে। সুতরাং ফার্স্ট ইউ শুড ক্লিন দ্য এয়ারওয়ে। সেকেন্ড, ইউ সি দ্য চেস্ট, তার কি লাং এর আমরা এক্সপানশন হচ্ছে কিনা, বুকের রেসপিরেশন নিলে যেন আমাদের বুকটা এক্সপানশন এবং কম্প্রেশন হয়, এটা হচ্ছে কিনা। যদি দেখতে পারো সে ব্রিদিং ঠিক আছে, তাহলে চেস্ট এক্সপানশন এবং ডিপ্রেশন এক্সপ্রেশন দুইটা হবে, হলে ঠিক আছে। যদি না হয় তাকে অক্সিজেন দিতে হবে। 3 নাম্বার আমরা পালস দেখবো। পালস যদি মানুষের 72 to 80 হইতে পারে, হ্যাঁ 60 to 80 পর্যন্ত পালসের থাকতে পারে, ঠিক আছে। তার চেয়ে বেশি র্যাপিড পালসের তাহলে কি হবে, তার নিশ্চয়ই হাইপোভলিউমিয়া আছে, হাইপোভলিউমিয়াকে ওভারকাম করার জন্য তার র্যাপিড পালস হয়ে গেছে। কম পালস ফিবল পালস, তার মানে পালসের ভলিউম ঠিক নাই, তার মানে তার রক্তের পরিমাণ শরীরে বডি ফ্লুইড কমে গেছে, সেই জন্য তার এটা হয়েছে। সুতরাং প্রেসার যদি দেখি কম থাকে তাহলে তার সমস্যা আছে, সেই জন্য আমি তখন কি করতে যাব, আমি তার নিশ্চয়ই কোনো এক্সটার্নাল ব্লিডিং আছে, ব্লাড লস হচ্ছে অথবা ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। নেট প্রবলেম। ডি তে লাস্টে এ বি সি পর্যন্ত বললাম। ডি মানে ডিসেবিলিটি অর ডিফর্মিটি আছে কিনা, এই আমরা দেখবো যে হাতটা সে নাড়াতে পারছে কিনা, পাটা মানে পাটা নাড়াতে পারছে কিনা, কোনো ডিফর্মিটি আছে এক্সামিন করব। এক্সামিন করে ডিসেবল থাকলে টু প্রুভ সাম অফ দ্য স্প্লিন্টেজ, যেমন মনে করো ক্লাভিকেল ভেঙে গেছে, ক্লাভিকেল ভেঙে গেলে এরকম একটা ব্যাগ দিয়ে গলার সাথে বেঁধে দিলে তার হয়ে গেল, তার ব্যথাটা কমে যাবে। তার রেডিয়াসাল না ভাঙছে, তাকে যদি আমি একটা এরকম এলবো ব্যাগ অথবা গলার সাথে একটা গামছা আছে বা রুগীটার লুঙ্গির অর্ধেকটা ছিঁড়া ছিল, সেই লুঙ্গিটা গলার সাথে পেঁচাই দেয়, মহিলার ওড়না ছিল, শাড়ি ছিল, সেটা কাঠের জিনিস, দুই দিকে দুইটা কাঠের দিয়ে ভিতরে একটু কাপড় দিয়ে পেঁচে এখানে একটা ব্যান্ডেজ, এখানে ব্যান্ডেজ দিয়ে দিলে তাহলে ফ্র্যাকচার সাইডটা নড়াচড়া করবে না, পেশেন্টের ব্লিডিংও হবে না, পেশেন্ট ব্যথাও পাবে না। সুতরাং আমি ওই সাভারের
সে একটা ছোট্ট ডিসপেন্সারিতে প্র্যাকটিস করি, ওইখানে এটা হলো, আমি যদি তাকে এরকম ভাবে স্প্রিন টেস্ট করে অথবা গলায় কাপড় দিয়ে বেঁধে তাকে যদি পরবর্তীতে সিএনজি তুলে বাসে তুলে পাঠাই দেই, তাহলে সে যে ডেফিনেটিভ ঢাকা মেডিকেল কলেজ, পঙ্গু হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল আসার আগে পর্যন্ত অন্তত সে ভালোভাবে আসতে পারবে। মনে করো আমি ঢাকার একজন চিটাগং হলে বাইরে থেকে এরকম তোমরা স্প্রিন টেস্ট করে অন্তত মিনিমাম এইগুলো দিয়ে আমরা পাঠাবো। তারপরে দেন কামস দ্য এক্সপোজার। তারপরে আমি ড্রেস একবারে গলা থেকে পা পর্যন্ত খুলে ফেলবো। আমি তার জননাঙ্গ ঢেকে রেখে আমি তার প্রাইভেসি মেনটেন করে আমি তার এক্সপোজ করব। এক্সপোজ করে উইথ দ্য কনসেন্ট অফ দ্য পেশেন্টের একজন আত্মীয় স্বজন অ্যাটেন্ডেন্সকে সাথে রেখে করবো। সবসময় কিন্তু কেসে পড়তে হবে, খেয়াল রাখতে হবে। এক্সপোজ করার আগে পেশেন্ট অ্যাটেন্ডেন্সকে রাখতে হবে সাথে রেখে তার প্রাইভেসি মেনটেন করে এক্সপোজ করে A to Z দেখবা যে আর কোথাও ইনজুরি আছে কিনা। দেখবা ফিমার ফ্র্যাকচার, তার চেস্ট ইনজুরি, তাহলে চেস্ট তোমাকে এক্সামিন করতে হবে, তার অ্যাবডোমেন এক্সামিন করতে হবে, এক্সামিন করতে এক্সপোজ করে আর কোথাও কিছু আছে কিনা এটা দেখবা। তার সাথে সাথে এই ABCDE করবা। করার পর ইনভেস্টিগেশন স্টার্টেড করে দিবা। ফর ব্লাড, এক্সরে, আলট্রাসোনোগ্রাফি যা যা লাগে সেগুলোর সাথে করতে থাকবে। তাহলে আমাদের প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের মধ্যে বলেছিলাম অ্যানাটমিক্যাল রিসাসিটেশন এবং ফিজিওলজিক্যাল রিসাসিটেশন। তাহলে আমরা 5টা আর দিয়ে আমরা প্রিন্সিপালকে আমরা ভাগ করেছি। প্রথম আর ছিল রিকগনিশন। আমি বলেছি রিকগনাইজ করবো ওপেন অর ক্লোজ ফ্র্যাকচার, এনি আদার ইনজুরি আছে কিনা সে দেখবো, ভাস্কুলার ইনজুরি আছে কিনা দেখবো। তারপরে আমরা সেকেন্ড আরে আসছি রিসাসিটেশন। পেশেন্টকে আমরা ক্লিনিক্যাল হিস্ট্রি, এক্সামিনেশন এবং সাইড বাই সাইড রিসাসিটেশন ইনভেস্টিগেশন আমরা করে ফেলবো। ABCD প্রোটোকল, ATLS এর প্রোটোকল অনুযায়ী আমরা আগাই যাবো। 2 নম্বর আর এর কাজ শেষ। 3 নম্বর আর হলো, এখন যদি মনে করো এখন 3 নম্বর আর আমি সাভারের নতুন ক্লিনিকে কাজ করি, আমার এখানে এটা সম্ভব না রিডাকশন করা, আমি তো পাঠাই দেবো পঙ্গু হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজে। ঢাকা মেডিকেল কলেজের আমি দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার, আমার দায়িত্ব হলো এই রিডাকশন করে দেওয়া। হাড্ডিটা যে অবস্থায় আছে, হাড্ডিটা ডিসপ্লেস হাড্ডিটাকে জায়গায় ফিরে আনাটা মান্য হলো রিডাকশন। রিডাকশন কি, যদি ইফ এনিবডি আস্ক হোয়াট ইজ রিডাকশন, রিডাকশনের ডেফিনেশন আমরা অনেক সময় জিজ্ঞেস করি রিডাকশন কি, তখন বলবো রিডাকশন অফ এ ফ্র্যাকচার মিন্স restoration of the fracture fragment of bone back to its normal or near normal alignment. Alignment মানে আগের জায়গায় ফিরে আনা। আমরা একটা হাড় ভেঙে গেছে, 2 টুকরো 2 দিকে সরে গেছে, আমি আবার রেস্টোর করে নতুন জায়গায় আবার আগের জায়গায় ফিরে আনলাম। restoration of the anatomy of the bone বা fracture fragment in its normal position or near normal position is called the reduction. তো এটা হলো ফ্র্যাকচারের ক্ষেত্রে রিডাকশন। অনেক সময় দেখবা তোমার বন্ধুদের ওই খেলতে গেছিল, ক্রিকেট বল মারতে গেছে বা ওই ব্যাডমিন্টন থ্রো করতে গেছে, বোলিং থ্রো করতে গেছে, তার শোল্ডার জয়েন্ট ছুটে গেছে, তাহলে জয়েন্ট ডিসলোকেশন। জয়েন্ট যদি ডিসলোকেশন হয় সেটাও আমরা রিডাকশন করি। তাহলে ফ্র্যাকচারের রিডাকশন হয়েছে when restoration of the fracture fragment of the bone back to its normal or near normal alignment. জয়েন্টের রিডাকশন কাকে বলে? রিডাকশন অফ এ জয়েন্ট মিন্স restoration of the articular surface of the joint back to its normal. এখানে ছিল ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট, এখানে বলবো আর্টিকুলার সারফেস অফ এ জয়েন্ট। এটা ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট অফ দ্য বোন আর এখানে আর্টিকুলার সারফেস অফ দ্য জয়েন্ট। এই দুইটা শব্দ শুধু চেঞ্জ করে দিলে একই শব্দ দিয়ে একই সেন্টেন্স দিয়ে আমরা দুইটা ডেফিনিশন is called the reduction of a joint. তাহলে রিডাকশন এটা। যেই জয়েন্ট, যেই হাড় ভেঙে ডিসলোকেট হয়ে না, ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে না, সেটা রিডাকশন দরকার নাই। যা আছে আমি সেই অবস্থায় রাখলেই, আনডিসপ্লেস ফ্র্যাকচারকে যে অবস্থায় সেই অবস্থায় স্প্রিন দিয়ে প্লাস্টার করে দিলে হবে, আর যেটা ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে সেটাকে রিডাকশন করতে হবে, মনে রাখতে হবে। রিডাকশন কয় রকমের হয়? 2 রকমের রিডাকশন হয়। একটা হলো ক্লোজ রিডাকশন, একটা হলো ওপেন রিডাকশন। ক্লোজ রিডাকশন মানে হাড়টা যে অবস্থায় আছে সেটাই আমি ধরে দুইজন ধরে টানাটানি করে আমি জায়গায় বসাই দিয়ে প্লাস্টার করে দিলাম, দিস ইজ কল্ড দ্য ক্লোজ রিডাকশন। আর ওপেন রিডাকশন হয়েছে না, ভেঙে গেছে এই জায়গা, আমি অপারেশন করে কাটলাম, ওপেন করলাম, করে হাড্ডিটা দেখলাম, দেখে হাড্ডি দুটোকে পাশাপাশি এনে ধরে প্লেট স্ক্রু দিয়ে লাগাই দিলাম, দিস ইজ কল্ড দ্য ওপেন রিডাকশন। তাহলে রিডাকশন ইজ 2 টাইপ। হোয়াট ইজ রিডাকশন? ডেফিনেশন বললাম। The types of reduction is 2 types of reduction. One is the closed reduction, another is the open reduction. Open reduction by manipulation without opening the fracture. Fracture সাইডটাকে না খুলে চাপাচাপি করে টানাটানি করে জায়গায় এনে দেয়া, this is called the closed reduction. তাহলে reduction by manipulation is called the closed reduction. আর reduction by opening the fracture side, যে ফ্র্যাকচার জায়গাটা ভেঙে গেছে সেটা কেটে ওই হাড়টাকে সরাসরি দেখে মুখে মুখে এনে বসাই দিলাম, সেটা হলো ওপেন রিডাকশন। তাহলে 2 রিডাকশন তোমরা বুঝে নিলাম। রিডাকশন
What is reduction? Types of reduction and definition of the two types of reduction. এই দেখো ক্লোজ রিডাকশন একটা আমি এক্সাম্পল চাইছি। এই যে এটা ক্লোজ, আমি এরকম একজন এই হাত দিয়ে টানলো, আরেকজন ওই হাত দিয়ে টানলো, দুইটা টান দিয়ে থাম দিয়ে চাপ দিয়ে ধরে জায়গায় বসাই দিলাম। এটা আমি আর না কেটে আমি চাপাচাপি করে বসাই দিলাম, এরকম টানাটানি করে চাপাচাপি করে এরকম রিডাকশন করে দিচ্ছি। নিয়ার অ্যানাটমিক্যাল পজিশন 100% আসে নাই, আমি বলবো 95% চলে আসছে। দিস ইজ এ ক্লোজ রিডাকশনের মাধ্যমে। রিডাকশন বাই ম্যানিপুলেশন উইদাউট ওপেনিং দ্য ফ্র্যাকচার সাইট ইজ কল্ড দ্য, without doing the surgery is called the close reduction. Now come to the close reduction example. Close reduction অনেক সময় আমরা মেকানিক্যাল এরকম ভাবে বাচ্চার ফিমার ভেঙে গেছে, আমি এরকম একটা ট্রাকশন দিয়ে রাখছি, দিস কল সারফেস ট্রাকশন, বা এরকম ভাবে পায়ের মধ্যে টানা দিয়ে এরকম টেবিল দিয়ে টানা দিয়ে ওজন দিয়ে ঝুলাই রাখলাম, এইদিকে তার পাটা টানতেছে ওজনে আর তার বডি টানতেছে তাকে ওইদিকে, ফলে বোন দুইটা এইদিকে আর পা টানতেছে তাকে এইদিকে, তো দুইটা দুই দিকে সরে যাচ্ছে। এই সরে যাওয়ার জন্য যে রিডাকশন হচ্ছে দিস কল দা সারফেস স্ট্রেন, দিস ইজ দ্য মেকানিক্যাল কন্টিনিউয়াস ট্রাকশন। তাহলে একটা হচ্ছে রিডাকশন বাই ম্যানিপুলেশন, রিডাকশন বাই মেকানিক্যাল কন্টিনিউয়াস ট্রাকশন, দিস ইজ দ্য ক্লোজ রিডাকশনের প্রসিডিউর। তোমাদের জানা দরকার না। ওপেন রিডাকশন হচ্ছে এই দেখো বাচ্চাটা এই ফ্র্যাকচার হয়েছিল এই জায়গায়, আমরা অপারেশন করে স্কিন কাটছি, কেটে বোনের মধ্যে মাসল সরাইছি, সরাই বোনের মধ্যে গেছি, গিয়ে এই ফ্র্যাগমেন্টের সাথে মুখোমুখি আনছি, এই দেখো মুখোমুখি এনে বসায়া দুইটা রড দিয়ে এরকম করে এরা রিটেনশন করে রাখছি। This is called the open reduction. This is the open reduction example. তাহলে আমরা রিডাকশনের এক্সাম্পল আমরা বললাম। তো 3 নাম্বার আর গেল। ফার্স্ট আর ছিল রিকগনিশন, সেকেন্ড আর ছিল রিসাসিটেশন, থার্ড আর ছিল রিডাকশন। এখন আসো 4 নাম্বার আর। 4 নাম্বার আর দিয়ে কি বোঝায়? রিটেনশন। রিটেনশনের আরেকটা নাম হলো ইমোবিলাইজেশন, মানে আমি যে রিডাকশন করে আনলাম এনে এমনি রেখে দিলে কি থাকবে? একটু পরে তো মাসল অথবা হাত নাড়াচাড়া করলে তো জায়গা থেকে ছুটে যাবে, তাই না? তাহলে আমি সেই ফ্র্যাকচার সাইটটাকে রিডাকশন করলাম, সেটাকে জায়গায় রাখতে হবে। তো এই রাখাটার জন্য আমরা সেটাকে এই বোনটাকে রিটেনশন করবো। রিটেনশন মানে ওই জায়গার মধ্যে রেখে দিব। রেখে দেওয়ার জন্য আমাদের কি দরকার? আমরা ইমোবিলাইজেশন করব। তাহলে এই দুইটা যেন এক জায়গায় থাকে সেই ব্যবস্থা গ্রহণ করব, সেটা রিটেনশন বা ইমোবিলাইজেশন, সেই প্রসিডিউরটার নাম। তাহলে ইমোবিলাইজেশন কিভাবে করা যায়? ওয়ান্স দ্য ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট রিডিউস, ইট হ্যাজ টু বি রিটেইনড ইন দ্য পজিশন টিল দ্য ফ্র্যাকচার ইউনাইট। যে পর্যন্ত জোড়া না লাগে সেই পর্যন্ত ওইভাবে ধরে রাখাটাই হলো আমাদের দরকার। আর আদারওয়াইজ ইট টেন্ডস টু ডিসপ্লেস ডিউ টু দ্য অ্যাকশন অফ দ্য মাসল গ্র্যাভিটি ইনহেলার ফ্যাক্টর, যেগুলো আমি বলেছি সেই কথাগুলো। ইমোবিলাইজেশন কয় রকম হতে পারে? আমি কিভাবে ইমোবিলাইজেশন করলে কি হবে? ইট প্রিভেন্টস ডিসপ্লেসমেন্ট, এগুলো খুব দরকার নাই। আমি যদি ইমোবিলাইজেশন করে দেই জায়গা থেকে সরবে না এবং বোনটা নিজেভাবে জোড়া লাগবে, এবং এটা ইমোবিলাইজ জায়গার মতো বসায় রাখলে এটার জন্য পেশেন্ট নড়াচড়া করলে যদি নড়বে না, ব্যথাও পাবে না, এগুলো হয় এটার জন্য। ইমোবিলাইজেশন কয় রকম হতে পারে দেখো। এখন আমি কিভাবে ফ্র্যাকচার রিডাকশন করার পর ওই বোন দুটাকে পজিশন কিভাবে রাখতে পারি, কিভাবে রাখতে পারি, কয়েকটা ইয়ে আছে, প্রসিডিউর আছে। একটা হচ্ছে আমি এক্সটার্নাল ইমোবিলাইজেশন, বাইরে থেকে যে কোনো জিনিসপত্র দিয়ে যদি আমি ধরে রাখতে পারি, দিস ইজ কল্ড দ্য এক্সটার্নাল ইমোবিলাইজেশন। আর যেমন কিভাবে এক্সটার্নাল ইমোবিলাইজেশন করা যায়? প্লাস্টার দিয়ে দিতে পারি, তাহলে জায়গা থেকে নড়বে না। আমি স্প্লিন দিতে পারি, স্প্লিন কেমন এটা দেখাবো। আমি ব্রেস দিতে পারি, তা দিয়েও আমি জায়গায় রাখতে পারি। অথবা এক্সটার্নাল ফিক্সেটর নামে একটা যন্ত্র আছে, সেই যন্ত্র দিয়েও আমি ধরে রাখতে পারি। সো দিস আর কল্ড দ্য এক্সটার্নাল ইমোবিলাইজেশন। তাহলে রিটেনশন করার পদ্ধতি বা রিটেনশন আরেক নাম ইমোবিলাইজেশন। ইমোবিলাইজেশনের পদ্ধতি দুইটা। একটা হচ্ছে এক্সটার্নাল ইমোবিলাইজেশন, আর একটা হলো ইন্টারনাল ইমোবিলাইজেশন। এক্সটার্নাল মানে বাইরে থেকে না কেটে আমরা যেটা করলাম এক্সটার্নাল ইমোবিলাইজেশন, আর ইন্টারনাল ইমোবিলাইজেশন মানে ওপেন করে আমরা যেভাবে ইমোবিলাইজেশন করলাম, যেটা ইন্টারনাল ইমোবিলাইজেশন। মানে ওপেন রিডাকশন মানে কেটে ভিতরে গিয়ে প্লেট স্কুলে ঢুকে ইন্টারনাল ইমোবিলাইজেশন। এখন আসো এক্সটার্নাল ইমোবিলাইজেশন এক্সাম্পল। এই যে দেখো তার পলিস ফ্র্যাকচার হয়েছিল, বাইরে থেকে প্লাস্টার করে দিয়েছে, এটা এক্সটার্নাল ইমোবিলাইজেশন। এই লোকের টিবিয়া ফ্র্যাকচার ছিল, তাকে প্লাস্টার করে দিয়েছে, তো এক্সটার্নাল ইমোবিলাইজেশন। তাহলে এক্সটার্নাল ইমোবিলাইজেশন ক্যান বি ডান বাই দা প্লাস্টার। এক্সটার্নাল ইমোবিলাইজেশন কি দিয়ে করা যায়? একটা হলো প্লাস্টার দিয়ে করা যায়। 2 নম্বর হলো আমি বলছিলাম ব্রেস দিয়ে করা যায়। তোমরা প্রায়ই দেখবা এই যে নি ইনজুরি হয়েছিল ফুটবল খেলতে গিয়ে, অথবা এখানে ভেঙে গেছিল কিছু, আমরা এরকম একটা ব্রেস করেছি, এটার নাম নি ব্রেস। এটা পরে দিলেও আমরা একটা ইমোবিলাইজেশন করতে পারি। অনেকের দেখবে গলার মধ্যে এরকম বেল্টটা পরে রাখে, সার্ভাইকাল কলার পর অনেকে যাচ্ছে। কারো সার্ভাইকাল ইনজুরি হয়েছিল, সার্ভাইকাল ভার্টিব্রাতে ফ্র্যাকচার হয়েছিল বা ডিসপ্লেসমেন্ট হয়েছিল, আমরা এটা দিয়ে রাখলাম। এটা দিয়ে গলার মধ্যে দিয়ে রাখলে গলাটা নড়লো না, ডিসপ্লেসমেন্ট হলো না, এটা দিয়ে একটা ইমোবিলাইজেশন করা যায়। সুতরাং একটা ইমোবিলাইজেশন বাই দা ব্রেস, এটাও করা যায়। তো প্লাস্টার দিয়ে করা যায়, ব্রেস দিয়ে করা যায় স্যার। আরেকটা এক্সাম্পল কি, এরকম দেখো যার হিউমারাসটা ভাঙছিল, আমরা তাকে একটা এলবো ব্যাগ দিয়ে রেখে দিয়েছি, এটা নড়াচড়া করছে না। এই দেখো তার রেডিয়াসাল্লা ভাঙছিল, তাকে বাইরে থেকে একটা
ব্যান্ডেজ দিয়েছি, দিয়ে গলার সাথে বেল দিয়ে দিয়েছি, কফ এন্ড কলার স্লিং, এই যে এগুলো দিয়ে রাখছি। দেখো এখানে আঙ্গুল ভেঙে গেছিল, আমরা আঙ্গুলটা ভেঙে গেছিল, এখানে একটা ছোট্ট একটা কাঠি বা একটা টুকরা দিলাম, দিয়ে তার একটু মাইক্রোপোর্ট দিয়ে পেঁচাই দিয়ে দিলাম, এইটা ইমোবিলাইজেশন করে দিলাম, আঙ্গুলটা নড়াচড়া করলাম, তাই না? আমি যদি এরকম স্ক্রিন দিয়ে রাখতে পারি তাহলে এটা নড়াচড়া করতে পারলাম না। দিস ইজ দ্য ইমোবিলাইজেশন। তাহলে এক্সটার্নাল ইমোবিলাইজেশন মে বি ডান বাই প্লাস্টার, মে বি ডান বাই স্প্লিন, ব্রেসেস এটসেট্রা, এন্ড মে বি ডান বাই অ্যানাদার থিং ছিল এক্সটার্নাল ফিক্সেটর। আমি বলছিলাম 3 রকম জিনিস দিয়ে এক্সটার্নাল ইমোবিলাইজেশন করা যায়, একটা প্লাস্টার দিয়ে, আরেকটা বললাম ব্রেস দিয়ে, আরেকটা বললাম এক্সটার্নাল ফিক্সেটর। এইটা একটা এক্সটার্নাল ফিক্সেটর। টিবিয়া ভেঙে গেছে, ওপেন ফ্র্যাকচার ছিল, আমি এইখান থেকে এই রডটা এই বোনের সাথে ধরে দিয়ে দিলাম, এইটা বোনটাকে জায়গায় ধরে রাখলো। দিস ইজ কল্ড দা হফম্যান ইউনিএক্সিয়াল এক্সটার্নাল ফিক্সেটর। এক্সটার্নাল ফিক্সেটর দিয়ে বাইরে দিয়ে যেহেতু ফিক্সেশন করে আছে, এটার নাম হলো এক্সটার্নাল ফিক্সেটর। অনেক সময় পা ভেঙে গেলে আমরা এইরকম রিং দিয়ে প্লাস্টার দিয়ে দিই। যখন দেখা যায় যে ফ্র্যাকচারের মধ্যে সাথে কোনো ওপেন ফ্র্যাকচার থাকে অথবা ওন থাকে, আমি যদি ওন্ডের মধ্যে প্লাস্টার কিভাবে দিব? প্লাস্টার দিলে তো ওন ঢেকে যাবে, তাতে আমি ড্রেসিং করতে পারবো না, দেখতে পারবো না, এর ভিতরে পচে যাবে। এই পচাটা রেগুলার অবজার্ভ করার জন্য এবং এই পচা অংশটাকে যেন আমি রেগুলার ড্রেসিং করতে পারি, হিলিং দেখতে পারি, সেই জন্য আমরা এরকম এক্সটার্নাল ফিক্সেটর লাগাই অথবা এরকম রিং লাগাই দেই, যার ভিতর দিয়ে আমি রেগুলার দেখতে পাচ্ছি, এর বাইরে কোনো ব্যান্ডেজ থাকবে না, এটাই থাকবে, আমি তার স্কিন এবং ওন চেক করতে পারবো। এক্সটার্নাল ফিক্সেটর, এটার নাম হলো ইলিজারভ রিং এক্সটার্নাল ফিক্সেটর। তাহলে এক্সটার্নাল ফিক্সেটর আবার 2 রকম, একটা হফম্যান ফিক্সেটর ইউনিএক্সিয়াল একদিকে, আর এটা হচ্ছে মাল্টি এক্সেল। দেখো চারিদিক থেকে, এইদিকে একটা রড ঢুকাই রাখা হয়েছে, দিয়ে চারদিক থেকে মাল্টি এক্সেল দিয়ে ধরা হয়েছে। মাল্টি এক্সিয়াল ফিক্সেটরের নাম হলো ইলিজারভ রিং ফিক্সেটর, আর ইউনিএক্সিয়াল এর নাম হলো এক্সটার্নাল ইউনিএক্সিয়াল এক্সটার্নাল ফিক্সেটর হফম্যান। হফম্যান সাহেব এক ভদ্রলোকের নাম, হফম্যানে আবিষ্কার করছিল, এই জন্য হফম্যান। আর ইলিজারভ আরেক ভদ্রলোকের, রাশিয়ান এক ভদ্রলোকের নাম, উনি রিং ফিক্সেটর আবিষ্কার করেছেন, এই জন্য এটা ইলিজারভ রিং ফিক্সেটর। তাহলে আমরা ইমোবিলাইজেশন ক্যান বি ডান এক্সটার্নাল ইমোবিলাইজেশন, ইন্টারনাল ইমোবিলাইজেশন। এক্সটার্নাল ইমোবিলাইজেশন কি কি আছে? প্লাস্টার, ব্রেসেস এন্ড এক্সটার্নাল ফিক্সেটর। এক্সটার্নাল ফিক্সেটর কয় রকম আছে? 2 রকম, একটা হচ্ছে ইউনিএক্সিয়াল আর একটা হচ্ছে মাল্টি এক্সিয়াল এক্সেল। এখন কাম টু দা, আমি ওই ইউনিএক্সিয়াল এক্সটার্নাল ফিক্সেটর বাংলাদেশে যেটা পাওয়া যায় হবে করেন এক্সাম্পল দেখো, এই পদ্ধতি একটা ওন্ড আছে, আমরা এই রডটাতে দেখো ফ্র্যাকচার পেশেন্ট হয়েছে, এই ওন্ডটাকে আমরা রেগুলার করতে পারি, এটা ইয়া না মানে হাঁটতেও পারি, ইয়েও করতে পারি। দুইটা পাই হাসপাতালে একটা রুগী করছিলাম, আবার নামান দেখানো নামায় ব্যাখ্যা জায়গা যতটুকু পারেন আরো বাকি করে গুলো অনেক সুন্দর আমরা তো লাইট অবস্ট্রাকশন দিয়ে রাখছি। ওকে, এই যে এখানে দেখো আমরা আরেকটা ফিক্সেটর করেছি, মানে এই লাগাইছি আমরা, তারও টিভিতে ভাঙা ছিল, আর এখানে এটা দিয়ে দেখো এখানে ওয়াক উইথ হাউ বিউটিফুল। সুতরাং আমরা ড্রেসিং করতে পারতেছি, সে লাঠি দিয়ে পানি এসে বাড়িতে বসতে পারতেছে, ওয়াক করতে পারতেছে, দোকান চালালে দোকানও চালাতে পারতেছে, অফিস সেগুলো অফিস ইচ্ছে করতে পারতেছে, সে সবটা করতে পারতেছে। সুতরাং এক্সটার্নাল ফিক্সেটর 2টা লাভ, একটা ওপেন যেখানে ওন থাকে, সে যেখানে প্লাস্টার দেওয়া সম্ভব না সেখানে আমরা এক্সটার্নাল ফিক্সেটর দিই। সুতরাং স্যাররা জিজ্ঞেস করলে এটা বলতে পারবা ভালো করে। এখন আসো ইন্টারনাল ফিক্সেশন। এক্সটার্নাল ফিক্সেশন শেষ হলো, আমরা ইন্টারনাল ফিক্সেশন আমরা কিভাবে করব? ইন্টারনাল ইমোবিলাইজেশন। ইন্টারনাল ইমোবিলাইজেশনের জন্য দেখো আমরা অনেক সময় ইন্টারনাল আমরা ওপেন করি, ফ্র্যাকচার সাইডটা ওপেন করে রিডাকশন করি। ওপেন রিডাকশন করার পর তো এটা জায়গায় ধরে রাখতে হবে, কিভাবে ধরে রাখবো? এরকম কেওয়াইড দিয়ে ধরে রাখতে পারি, স্ক্রু দিয়ে ধরে রাখতে পারি, এরকম বিভিন্ন ধরনের ইন্টারনাল ইমোবিলাইজার কি কি আছে। এক্সটার্নাল ইমোবিলাইজার জন্য নাম বললাম প্লাস্টার, ব্রেস, এক্সটার্নাল ফিক্সেটর, এই 3টা নাম বললাম। ইন্টারনাল ইমোবিলাইজার কি আছে? ইন্টারনাল এর জন্য তোমরা বলবা কেওয়ার, স্যার কেওয়ার দিয়ে ইন্টারনাল ইমোবিলাইজেশন করা যায়, স্ক্রু দিয়ে করা যায়। এই দেখো কেওয়ার, একটা ওয়্যার থাকে, এটা 1 মিলিমিটার থেকে 3 মিলিমিটার পর্যন্ত থিকনেস থাকে। আমরা যেমন এটা দিয়ে, এই দেখো এই ফ্র্যাকচারটা ছিল, এই দিক থেকে একটা কেওয়ার দিয়েছে, এদিকে 2টা দিয়েছে, দিয়ে ফ্র্যাকচার সাইডটা অলরেডি ইমোবিলাইজ হয়ে গেছে, এখনো জায়গা থেকে নড়বে না, হাত নাড়লেও নড়বে না। এটা হিউমারাসের, এটা একটা সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার ছিল, আমরা ইমোবিলাইজ করছি। এখানে দেখো এই বাচ্চাটার ফ্র্যাকচার নেক ফিমার ছিল, এই নেক ফিমার, আমরা একটা স্ক্রু দিয়েছি, একটা স্ক্রু দিয়ে দেখো এই হেডের সাথে নেকটা একে ধরে রাখছি, এটা আর জায়গা থেকে নড়বে না। সুতরাং স্ক্রু দিয়েও ফিক্স করা যায়। সুতরাং ইন্টারনাল ইমোবিলাইজেশন কি কি দিয়ে করা যায়? স্যার কেওয়াইড দিয়ে করা যায়, স্ক্রু দিয়ে করা যায়, আর কি আছে? এই যে দেখো নেইল দিয়ে করা যায়, ইন্টারমেটালের নেইল বলে,
এই যে আমি ওই বাচ্চাটা ছবি আগেও দেখাইছিলাম, এই দেখো এই রডটা ঢোকাই দিছি, এই দুইটা রড ঢোকাইছি, রডের নাম নেইল বলে, NAIL, নেইল। এই নেইল দিয়েও ইন্টারনাল ফ্র্যাকচার রিডাকশন করে যদি আমি এই রডটা না জায়গায় থাকতো, নড়ে যেত। সুতরাং এটা রিডাকশন করে রিটেনশন করেছি আমরা ইমোবিলাইজেশন দিয়ে, রড দিয়ে। এরপরে কি আছে, এই যে আরেকটা রড আছে, এই ধরনের রড দিয়ে আবার স্ক্রু দিয়েও লাগাই দেওয়া যায়। দিস ইজ কল্ড দ্য ইন্টারলকিং ইন্ট্রামেডুলারি নেইল। হ্যাঁ, দিস ইজ অ্যানাদার টাইপ অফ ইন্টারনাল ফিক্সেটর। আরেকটা এক্সাম্পল দিই, আর কি আছে, প্লেট স্ক্রু দেওয়া যায়। দেখুন এই রেডিয়াসটা ভাঙা ছিল, আনলা ভাঙা ছিল, এরকম প্লেট দিয়ে আমরা করেছি। এখানে দেখো প্লেট দিয়ে আমরা করেছি, এই যে প্লেট দিয়ে আমরা করতে পেরেছি, তাই না? প্লেট দিয়ে আমরা এটা করতে পারি। আবার দেখো অনেক সময় আমরা ছোটখাটো ওই যে গোনা তার বলে না, এই তার দিয়ে আমরা, দেখো পেটেলাটা ভেঙে গেছিল, আমরা একটা কেওয়ার দুইটা কেওয়ার দিয়েছি, দিয়ে এই তারটা দিয়ে পেঁচাইয়া ভেঙে রাখছি যাতে জায়গা থেকে সরে না যায়। নাহলে সে যখন হাঁটবে এইটা তো জায়গায় থাকবে না, এটা আবার দুই ভাগ হয়ে যাবে। সেই জন্য আমরা এটাকে আমরা তার দিয়ে পেঁচায় রাখছি। সুতরাং কতগুলো আমরা এক্সাম্পল ইন্টারনাল এক্সটার্নাল ইমোবিলাইজারের জন্য নাম বলেছিলাম। দেখো হিপের জন্য এরকম কতগুলো হিপ ইয়ে আছে, এবং স্পাইনের জন্য আছে এরকম রড দিয়ে, স্ক্রু দিয়ে, রড দিয়ে স্পাইনও আমরা এরকম। ওই যে বলছিলাম দাদি এখানে চিটাং রওনা দিয়েছো, চিটং থেকে ফ্র্যাকচার হয়ে গেছে এখানে, সুতরাং আমরা কি করব, এরকম করে স্ক্রু ভার্টিক্যাল বোর্ড দিয়ে ঢুকাই দিয়ে তার বাইরে থেকে রড দিয়ে ধরে রাখবো। দিস ইজ দা স্পাইনের ইমপ্লান্ট, হিপ ইমপ্লান্ট। সুতরাং যদি প্রশ্ন করা হয়, আমি আগে বলেছিলাম ইন্টারনাল এক্সটার্নাল ইমোবিলাইজার কি কি, বারবার আমি বলছি এক্সটার্নাল ইমোবিলাইজার প্লাস্টার আছে, ব্রেস আছে, আর এক্সটার্নাল ফিক্সেটর আছে। আর ইন্টারনাল ইমোবিলাইজার কি কি আছে, ইন্টারনাল ফিক্সেশন কি কি দিয়ে করা যায়, ইন্টারনাল ইমোবিলাইজার আর ফিক্সেটর বললে আমরা কি কি বলবো? একটা বলতে পারি স্যার কে ওয়্যার আছে। দুই নাম্বার বলবো এই দিস আর দ্য কে ওয়্যার। দুই নাম্বার বলতে পারি কি স্যার স্ক্রু আছে। তিন নাম্বার বলতে পারি কি স্যার ইন্টারমিডিয়েট নেইল আছে। তারপরে ইন্টারলকিং নেইল আছে স্যার। তারপরে প্লেট স্ক্রু আছে। তারপরে স্যার সার্জিক্যাল ওয়্যার আছে, স্টিল ওয়্যার বা সার্জিক্যাল ওয়্যার বলে, এটা দিয়ে আমরা করা যায়। দিস আর দ্য এক্সাম্পল। আর স্পাইনের জন্য আছে, হিপের জন্য আছে, বিভিন্ন রকমের ইমপ্লান্ট আছে স্যার, এগুলোকে ইমপ্লান্ট বলি। IMPLANT ইমপ্লান্ট, এই ইমপ্লান্ট, এগুলো ইমপ্লান্ট বলে সবগুলো। এই যে ওয়্যার টয়ার যা বললাম এগুলো সার্জিক্যাল ইমপ্লান্ট বলে। অর্থোপেডিক্স ইমপ্লান্ট এক নামে বলা হয়, অর্থোপেডিক্স ইমপ্লান্ট। বিভিন্ন ইমপ্লান্ট বিভিন্ন ফ্র্যাকচারের জন্য বিভিন্ন রকম জিনিস লাগে। কোথাও স্যার কে ওয়্যার লাগে, কোথাও সার্জিক্যাল ওয়্যার লাগে, কোথাও স্ক্রু লাগে, কোথাও প্লেট লাগে স্যার, এরকম বিভিন্ন জিনিস লাগে, কোথাও রড লাগে, কোথাও নেইল লাগে স্যার, এগুলো লাগে, এগুলো ইন্টারনাল ইমোবিলাইজার। সো আমরা রিটেনশন 4R পর্যন্ত চলে গেছে। এখন নাও কাম টু দা 5 নাম্বার আর। 5 নাম্বার আরটা কি, রিহেবিলিটেশন। আমি বলছিলাম আমি হাড্ডি জোড়া লাগাই দিলাম, কিন্তু রোগী হাঁটতে পারলো না, চলতে পারলো না, কিন্তু তার সেটার জন্য কি হতো, ফাংশনাল রিহেবিলিটেশন লাগবে। এই ফাংশনাল রিহেবিলিটেশনের জন্য কি লাগবে, ফিজিওথেরাপি করাতে হবে। ফিজিওথেরাপি করলে রোগীকে এরকম যার যার এক একজন সবাই মিলে যে ফিজিওথেরাপি, একজনকে একজন দেখে আরেকজনকে দেখে সবাই ব্যায়াম করবে, যার যার ব্যায়াম করবে, ব্যায়াম করে সেই জায়গায় ফিরে আসবে, সেটা ফাংশনাল ফিজিওলজিক্যাল রিহেবিলিটেশন অফ দ্য পেশেন্ট ইজ কল্ড দ্য ফিজিওথেরাপি। তাহলে আমাদের কি হলো, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ ফ্র্যাকচার বললে আমরা প্রথম কি বলবো, হাউ ইউ উইল ম্যানেজ এ ফ্র্যাকচার বা রাইট ডাউন দ্য প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ ফ্র্যাকচার। তখন বলবো আমরা দি এইম, দুইটা এইম এসে অ্যানাটমিক্যাল রেস্টোরেশন অফ দ্য ফ্র্যাকচার, দুই নম্বর ফিজিওলজিক্যাল রেস্টোরেশন অফ দ্য ফাংশন। তারপরে বলবো আমরা 5টা আর মধ্যে আগাবো। ফার্স্টে আমরা রিকগনিশন করব, 2 নাম্বার আমরা রেসিস্টেশন করব, 3 নাম্বার হচ্ছে রিডাকশন করব, 4 নম্বরে রিটেনশন করব বা ইমোবিলাইজেশন করব, 5 নম্বরে রিহেবিলিটেশন করব। এই 5টা জিনিস দিয়ে আমরা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট শেষ হয়ে যাবে। হ্যাঁ, তার আগে আমি ওপেন রিডাকশনের কথা বলতেছিলাম। ওপেন রিডাকশন কথাটা যদি চলে আসছে, এই জন্য দুইটা কথা বলতেছিলাম। আমরা যদি কোনো একটা ফ্র্যাকচার হলো, আমরা সেই ফ্র্যাকচারটাকে আমরা রিডাকশন করতে পারছি না, ক্লোজ করে আমি বলছিলাম টানাটানি করে ম্যানুয়াল করে আনতে পারতেছি না, তখন আমরা কি করতে হবে, জায়গায় না আসলে আমার রিডাকশন যদি আমার স্যাটিসফ্যাক্টরি না হয়, অ্যালাইনমেন্ট যদি আমি মনে করি যে এটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে।
জি স্যার। অনেকক্ষণ কি লেকচার হয়ে যাচ্ছে? সবাই কি ধৈর্য আছে না ধৈর্য নাই? শেষ, আর 1-2 মিনিট লাগবে শেষ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। পার্টিসিপেন্ট কত ছিল? আছে? জি স্যার, পার্টিসিপেন্ট এখনো আছে স্যার, আমরা কন্টিনিউ করতে পারি। আমরা শুধু ওপেন ডিডাকশনে তাহলে আমরা ইন্ডিকেশন বলেছি, আর কোনটা ইন্ডিকেশনটা মনে রাখতে হবে এই জন্য, কারণ তোমাদের ভাই ভাতিজা আত্মীয় স্বজন ফ্র্যাকচার হলে তোমরা দৌড়ায় আসো, স্যার এটা কি ওপেন করতে হবে কিনা এরকম। তাহলে কোনটা ইন্ডিকেশন যদি তুমি দেখো কোনো ওন থাকে, ইনফেকশন থাকে, তাহলে আমরা সেটা ওপেন ডিডাকশন করি না। হ্যাঁ, এটা মনে রাখবা, এতটুকু বলছি। আর ডিসঅ্যাডভান্টেজ কি? ক্লোজ ডিডাকশন অনেক ভালো, ক্লোজ ডিডাকশনের ফাংশনাল এবিলিটি এবং ইউনিয়ন রেট ভালো। ওপেন ডিডাকশন হলে ইনফেকশন হওয়ার ভয় থাকে, সফট টিস্যুতে ইন্টারাকশন করব সেটা ভয় থাকে, এগুলো ডিসঅ্যাডভান্টেজ ওপেন ডিডাকশন। তাহলে আমরা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট আবার বলেছি, 5টা আর এর মাধ্যমে মনে রাখবো। দিস ইজ দ্য থিং। এখন তোমরা ইন্টারাকশন আবার আনস্টেবল হয়ে গেছে। হ্যাঁ, দিস ইজ দ্য থিং। This is another slide quoted by Abul Kalam, Indian ex-president. I am not a handsome guy, but I can give my hand to someone who needs help. This is true for me also. I am always ready to help you. Beauty is in heart, not in face. Face presentation হচ্ছে আমরা হৃদয় দিয়ে তোমাদেরকে ভালোবাসতে চাই, সাহায্য করতে চাই। This is the thing. Thank you for this class. আমরা এই ডিজেবল এই মানুষগুলোকে যেন অ্যাক্টিভ লাইফ দিতে পারি, এটাই হলো আমাদের অর্থোপেডিক্স এর মেইন উদ্দেশ্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ইফ ইউ ওয়ান্ট টু আস্ক এনি কোশ্চেন, আস্ক। আমি একটু ডিটেইলস সময় নিয়ে পড়াইতে ইচ্ছা করি, কারণ লেকচার ওইভাবে পড়ালে তোমরা অনেক কিছু বুঝতে পারো না, বাড়ি গিয়ে ইয়ে হয়। আমি ব্যাখ্যা করে করে বাংলা ইংরেজি সহজ করে পড়ার চেষ্টা করি, যাতে মনে থাকে, অন্তত কথাগুলোর অ্যান্সার যেন দিতে পারো তোমরা। আমি জানি তোমরা তো অবশ্যই এই ক্লাস স্যাররা পড়ছে, আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব পাওয়ার পয়েন্টে তোমাদেরকে বুঝিয়ে পড়াতে। ওকে স্যার। লেটস এন্ড নাকি না কোনো প্রশ্ন করবা তোমরা? কিছু করলে আই ক্যান অ্যানসার করতে। স্যার আমরা একটা কাজ করতে পারি, আপনার সেশনটা দেখার পরে যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনার পরবর্তী ক্লাসের ওই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে পারি, কারণ এখন অনেকেই সেশনটা দেখছে না তো। শিওর। তাহলে স্যার আমরা এখানে শেষ করতে পারি তাহলে। ওকে, থ্যাংক ইউ স্যার। এখানে শেষ করি আজকে, আমরা অন্য দিনে যেতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ স্যার। তুমি আসসালামু আমাকে আলাইকুম স্যার। ফিডব্যাক দিবা, ইফ ইট ইজ নেসেসারি, উপকার হয় তাহলে আমি ক্লাস নেব, আর যদি মনে করে যে না আছে তাহলে আমরা দরকার কি আমরা নেক্সট যদি পড়াতে চাই, তোমাদের নেক্সট আর কোনটা দরকার? তোমরা কি ফ্র্যাকচারের হিলিং অফ দ্য ফ্র্যাকচার পড়েছো? ম্যাল ইউনিয়ন, নন ইউনিয়ন, এগুলো কিন্তু পরীক্ষার সময় খুব ধরে। জি স্যার, না ওগুলো পড়া হয়নি, আমরা নেক্সট ক্লাসে ওগুলো শুরু করতে পারি স্যার তাহলে। তাহলে ওইটা পড়ে তারপরে স্পেসিফিক কিছু অন্যগুলো পড়াই দিলাম। ওকে স্যার, যেগুলো ইনশাআল্লাহ। তোমাদের এখন পরীক্ষার সময় যেগুলো ধরবে, আমি বুঝি তো এইগুলো ধরবে, এগুলো ছাড়া পারে আসতে পারবে না। যদি হঠাৎ করে পরীক্ষা জিজ্ঞেস করে হোয়াট ইজ ফ্র্যাকচার, হাউ ফ্র্যাকচার হিল, ফ্র্যাকচার কিভাবে ইউনিয়ন হয়, স্টেজগুলো না বলতে পারলেই তখনই স্যারের মন খারাপ হয়ে একবার জিরো দিয়ে দিবে। হ্যাঁ, সুতরাং মেইন জিনিসগুলো যেগুলো আমি সেগুলো আলোচনা করে দিতে চাই। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।